হাই, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম পডকাস্টে, ড্রিম অ্যাব্রোডের। অ্যান্ড এই পডকাস্টটা নিয়ে আসলে অনেকদিন ধরে কথাবার্তা বলছিলাম। গত বছরের ডিসেম্বরে কিন্তু আমি অ্যানাউন্স করেছিলাম যে এই বছরে আমি আমার চ্যানেলে নতুন কন্টেন্ট শুরু করতে যাচ্ছি, যেটা হলো এবারের পডকাস্ট। এবং এই পডকাস্টের নাম কিন্তু ড্রিম অ্যাব্রোড, রিয়েল স্টোরি, রিয়েল গাইডেন্স। অ্যান্ড এখানে কিন্তু আমরা অন্যান্য দেশে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে ইনভাইট করবো, তাদের সাথে কথা বলবো, এবং আপনারা এই পডকাস্টের মাধ্যমে ওই দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তাদের স্টাডি, এডুকেশন বলেন, তাদের জব মার্কেট বলেন, সবকিছু নিয়ে ইন ডিটেলস কথাবার্তা বলবো, যাতে আপনারা এখনকার যে সিচুয়েশন আছে সেই জিনিসটা সম্পর্কে বুঝতে পারেন। সো আমাদের প্রথম এপিসোডটা কিন্তু হতে যাচ্ছে ডেনমার্ক নিয়ে, এবং আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন ডেনমার্ক থেকে। এবং আমি ওয়েলকাম করছি ফাদার রাফিকে আমার পডকাস্টে। রাফি, ওয়েলকাম টু মাই পডকাস্ট। অ্যান্ড এটা খুবই, আমি বলবো যে সাডেনলি আমি রাফিকে ইনভাইট করছি যে রাফি প্লিজ জয়েন টু মাই পডকাস্ট। এবং আমি গত সপ্তাহে মনে হয় পোস্ট দিয়েছিলাম আমার ইউটিউবে যে আহ, এক সপ্তাহ পরে আমি আমার চ্যানেলের প্রথম পডকাস্ট করতে যাচ্ছি, প্রথম এপিসোড, যেটা ডেনমার্ক নিয়ে হবে। এবং আপনারা ডেনমার্ক নিয়ে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। রাফি চেষ্টা করবে সেই কমেন্ট গুলো আনসার দেওয়ার। এবং এই পডকাস্টে আমরা তিনটা ভাগে আসলে ডিসকাস করবো এই পডকাস্টে। এন্ড রাফি যেহেতু আমার ছোট ভাইয়ের মতো, তার সাথে আসলে আমি ইনফর্মালি কথাবার্তা বলবো, রাফিকে আমি তুমি তুমি করেই বলি। এন্ড এখানে প্রথম পার্টে আমরা দ্য জার্নি, যে রাফির যে জার্নিটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। মিডলে আমরা দ্য এক্সপিরিয়েন্সেস, রাফির যেসব এক্সপিরিয়েন্স হয়েছে এখন পর্যন্ত ডেনমার্কে যাওয়ার পরে। এবং লাস্ট পার্টে আমরা কোয়েশন আনসার করবো, যে কোয়েশন গুলো আপনারা করছেন সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। তাছাড়াও পুরো পডকাস্ট জুড়ে ডেনমার্ক সম্পর্কিত যত বেসিক যেসব ব্যাপার স্যাপার রয়েছে, যেগুলো আপনাদের জানা উচিত যদি আপনার টার্গেট হয়ে থাকে ডেনমার্ক, সেইগুলো নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলবো। সো রাফি, ওয়েলকাম এগেইন। অ্যান্ড আমরা প্রথমে রাফির ইন্ট্রোডাকশনে চলে যাই। আমি ইন্ট্রোডাকশন দেওয়ার থেকে রাফি নিজে ইন্ট্রোডাকশনটা দিলে ভালো হয়। রাফি, তোমার ব্যাচেলর কোথায় ছিল? এন্ড আমরা যেহেতু একসাথে জবও করেছি বাংলাদেশে থাকতে, আমরা দুজনই আসলে ব্যাংকার ছিলাম, এখন ব্যাংকার থেকে আবার স্টুডেন্ট হয়ে গিয়েছি। এন্ড বর্তমানে তুমি কোথায় পড়াশোনা করছো, তোমার স্টাডি ব্যাকগ্রাউন্ড কি, এসব নিয়ে যদি একটু বলো। আহ প্রথমেই তো আসসালামু আলাইকুম সবাইকে যারা দর্শক বৃন্দ আছেন। আর ধন্যবাদ ফারান ভাইকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আপনার পডকাস্টে, এবং আমি খুব থ্যাংক ইউ। প্রাউড ফিল করতেছি আপনার পডকাস্টে এসে। যাই হোক, এটা আমাদের নিজেদের পার্সোনাল জিনিস, এটা নিয়ে পরে কথা বলবো। আজকে আসার যে উদ্দেশ্য সেটা নিয়ে কথা বলা উচিত আমার মনে হয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহাদ আল রাফি, এবং আমি বাংলাদেশে ব্যাচেলর করেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ব্যাচেলর অফ সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। এবং তারপরেই আমি হচ্ছে গিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্যাংকে হচ্ছে গিয়ে আইটি ডিপার্টমেন্টে পেমেন্ট সিস্টেমসে ছিলাম। তো ওইখানে প্রায় আমি 1 বছরের মতো কাজ করেছি। এরপরে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ডেনমার্কে চলে আসি। আর ডেনমার্কে আসার আগে আমি ইউএসএ তে অ্যাপ্লাই করেছিলাম, আমার অনেকগুলো অফার লেটারও ছিল, বাট আনফরচুনেটলি আচ্ছা আচ্ছা। এম্বাসি ভিসা অফার করে নাই। সো এখন আমি আপাতত আচ্ছা, আমরা একদম ইউনিভার্সিটি। একদম ধরো রাফি, আমরা একদম স্টার্টিং থেকে শুরু করবো। ধরো ইউএস এর স্টোরিটাতে তো আমরা আসবো, দেন আমরা আহ, একদম শুরু থেকে যদি চিন্তা করি যে বাংলাদেশে থাকতে, ধরো আমরা একটা স্বনামধন্য ব্যাংকে দুজনে জব করতাম। তুমি ব্যাংকের নাম অলরেডি বলে দিছো, তো আমার হাইড করে কিছু নাই, আমরা ইস্টার্ন ব্যাংকে ছিলাম। এন্ড অনেকের কাছে কিন্তু ব্যাংকে জব করাটা একটা ড্রিমের মতো। তো তুমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ব্যাংকে একটা পার্মানেন্ট পজিশনে জব করতেছিলা, তুমি কেন চিন্তা করছো হঠাৎ করে যে না, আমার বাইরে স্টাডি করতে যাওয়ার উচিত? ধরো ডেনমার্কে আগে তুমি যেহেতু ইউএসএ তে অলরেডি অ্যাপ্লাই করছো, তো সরি, সো ওই যে ওই জায়গা থেকে আসলে তুমি কেন চিন্তা করলা যে ওকে ফাইন, আমার এবার উচিত যে আমার বাইরে স্টাডি করতে যাওয়া উচিত? দেন তুমি যদি একদম শুরু থেকে আমাদেরকে জার্নিটা শেয়ার করো, যে ইউএসএ থেকে শুরু করে দেন ডেনমার্ক পর্যন্ত, আমরা জাস্ট স্টার্টিংটা জানতে চাই। এটা আশা করি অনেকে হেল্প করবে, কারণ অনেকেই কনফিউজ থাকে যে কোন দেশে যাবে বা কিভাবে প্রিপারেশনটা শুরু করবে। সেটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই বারবার কমেন্ট করে। যদি আমি সুইডেন রিলেটেড ভিডিও বানাই, আমার ভিডিওগুলোতে আমি সুইডেনের জন্য কিভাবে প্রিপারেশন নিবে এগুলো নিয়ে কিন্তু আমার একটা পুরো প্লে লিস্ট রয়েছে, স্টাডি ইন সুইডেন গাইডেন্স নিয়ে। তো এই পডকাস্টের মাধ্যমে যারা আসলে ডেনমার্ক নিয়ে ইন্টারেস্টেড, যারা ডেনমার্কে পড়তে যেতে চায়, তাদেরকে আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, আমার মনে হয় যে তোমার স্টোরিটা যদি শেয়ার করো, তাহলে অনেকেই অনেকে নিজেদের সাথে আসলে জিনিসটা রিলেট করতে পারবে। একটা ফুল টাইম জব ছেড়ে দেওয়াটা কি আসলে ওয়াইজ ডিসিশন হবে কিনা, সেটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন। সো প্লিজ রাফি, তুমি যদি একদম শুরু থেকে বলো যে কেন তুমি চিন্তা করলা বাইরে পড়তে যাবা, দেন কিভাবে আসলে এই পুরো জিনিসটা শুরু হলো। আসলে ফারহান ভাই, জিনিসটা হচ্ছে গিয়ে যে আমার ক্ষেত্রে যেই মানে প্যাথটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমি জব করার
সময় আমি ভাবি নাই যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি বাইরে আসবো। এই জিনিসটা আমার অনেক আগে থেকেই ছিল। 2018 সালে যখন আমার হুম হুম এইচএসসি শেষ হয় এবং আমি তখন কানাডাতে ব্যাচেলর করতে যাচ্ছিলাম। সো আমার ড্রিম ওইখান থেকে, মানে আমার ড্রিম আরো আচ্ছা 7 বছর আগের। 7 বছর আগের ড্রিম আমার, আমি বাইরে ওকে। পড়াশোনা করব। তো ঠিক তোমার আছে, আগে থেকেই প্ল্যান ছিল যে আমি এক সময় না আমার এক সময় অ্যাব্রোডে আমার আগে যাবোই থেকে, পড়াশোনা করতে? ওকে। হ্যাঁ আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি অ্যাব্রোডে স্টাডিজ করব। কিন্তু ওই সময় সমস্যাটা হয়েছিল যে অ্যাজ এ ব্যাচেলার স্টুডেন্ট বাহিরে স্টাডি করতে যাওয়া অনেকটা মানে ডিফিকাল্ট, মানে অনেক স্ট্রাগল করতে হয়। কারণ এই জিনিসটা আমি জানতে পারছি আমার কাজিন থেকে। সে হুম হুম লন্ডনে ছিল প্রায় 13 বছর। তো আমি তার কাছে যখন অ্যাডভাইস চাইছিলাম যে আমি ভাইয়া আমি ব্যাচেলর করতে চাচ্ছি বাইরে, তোমার কি মনে হয়, তো উনি আমাকে স্ট্রিক্টলি বলছে যে না, তুমি ব্যাচেলর বাংলাদেশে করো। কারণ এটা হচ্ছে 4 বছরের কোর্স এবং 4 বছর বাইরে থেকে পড়াশোনা করাটা অনেক টাফ, মানে মেন্টালি ফিজিক্যালি সব কিছু থেকেই তুমি অনেক। পারবা আমার না। মনে হয় এই জায়গাতে আমি যদি তোমার সাথে একটু অ্যাড করি, তোমার সাথে যদি আমি একটু অ্যাড করি এখানে, যে অনেকে কিন্তু রিসেন্টলি তারা ব্যাচেলর আসার জন্য অনেক ইন্টারেস্টেড। আমার চ্যানেলে আমি প্রায় ভিডিওতেই দেখি যে তারা কমেন্ট করে ভাই সুইডেন ব্যাচেলরের জন্য কেমন হবে, আমি ব্যাচেলর আসতে চাই। ব্যাচেলর ব্যাপারটা যেটা হয় যে ব্যাচেলর আমরা কিছুটা ইমিচিওর থাকি আমার মতে। তো আমরা অনেক কিছুই বুঝি না। আমরা আসলে হুম। নতুন একটা কালচার, নতুন একটা দেশে গিয়ে অনেক সময় অনেকে আসলে মানায় নিতে পারে না। তো এই জিনিসটা অনেকের জন্য অনেক টাফ হয়ে যায়, বা অনেকে আবার জিনিসটা পারে। তো এটা হলো ডিপেন্ড করে কে যাচ্ছে তার উপরে, সে কতটুকু লোড নিতে পারবে এবং সে কিভাবে ম্যানেজ করতে পারবে। তার ম্যানেজিং ক্যাপাবিলিটি যদি ভালো হয় তাহলে কিন্তু সে ভালো করবে। বাট ব্যাচেলর যাওয়াটা অবশ্যই ভালো। সে যদি ব্যাচেলরে যায় তাহলে ব্যাচেলর শেষ করতে করতে সে কিন্তু ওই কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলবে এবং ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে ফেলবে। তার ফ্রেন্ডস হয়ে যাবে, একটা সার্কেল ক্রিয়েট হবে, যেটা মাস্টার্সে গেলে হওয়াটা খুবই টাফ আমার মতে। সো ইয়েস, এটা ডিপেন্ড করে আসলে পার্সনের উপর, কে যাচ্ছে তার উপর। ইভেন এখানে আরেকটা ব্যাপার থাকে যে অনেকে আসলে ফ্যামিলি মেম্বার্স থাকেন বাইরে, তাদের জন্য জিনিসটা অনেক ইজি। কারণ ওই যে প্রথম যাওয়ার পরে ইনিশিয়াল সাপোর্টটা, এটা আসলে রিলেটিভস বলেন, ফ্যামিলি মেম্বার্স বলো, ওরা না থাকলে আসলে জিনিসটা হয় না। তো ব্যাচেলারের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার ফ্যামিলি মেম্বার্স থাকেন, ধরেন অনেকে চাচা আছে, মামা আছে, তাহলে এই জিনিসটা ওদের জন্য অনেক ইজি। বাট একা একা একদম ব্যাচেলর যাওয়াটা আমার মনে হয় খুবই টাফ। হ্যাঁ অবশ্যই। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ম্যাচুরিটিটা খুবই ডিপেন্ড করে। কারণ ওই বয়সটাতে আমরা খুবই বলতে গেলে নাদান বাচ্চার মতো আর কি। তো আমরা অত রিয়ালিটি অত একটা ফেস করি না, যেটা আমরা বাট ব্যাচেলারে এখন আমরা এখনকার পড়ে পোলাপাইন থাকি। আসলে অনেক অনেক স্মার্ট। আমার মনে হয় যে আমাদের থেকে এখনকার পোলাপাইন অনেক স্মার্ট, আহ, বুঝছো? ওরা ঠিক আছে, ওই 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 প্রসঙ্গে আমরা না যাই জেনারেশন নিয়ে, আমরা আমাদের আচ্ছা টপিকে থাকি। ওকে। ওইটা এটা আচ্ছা, নিয়ে আমার আরেকটা তোমার podcast স্টোরিতেই করা যায়, যাবে। আসলে আমরা অনেক বাইরে চলে যাচ্ছি, ওইটা নিয়ে আরেকটা পডকাস্ট করা যাবে। হ্যাঁ, ওইটা নিয়ে। হ্যাঁ, আমরা আমরা টপিকে আসি। তো আমার ইচ্ছা ওই হ্যাঁ। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়ার আগে থেকেই ছিল। তো আমি তখন হচ্ছে গিয়ে হুম হুম আইডিয়াটা ড্রপ করে দিই, তো ব্যাচেলার বাংলাদেশেই করি। ইভেন আমি বাংলাদেশে ব্যাচেলার করা মানে শেষ করছি, শেষ করার পরে আমি সাথে সাথে আমার পাসপোর্ট রিনিউ করে ফেলছি। রিনিউ করার পরে 2 মাসের মধ্যে আমি আইএলটিএস দিয়ে ওকে। ফেলছি। আমার প্রিপারেশন অনেক আগে থেকে ছিল যে আমি এমনি যাব। তো আমি হচ্ছে গিয়ে 22 সালের লাস্টের দিকে গ্রাজুয়েট করছি এবং আমি আইএলটিএস দিছি 2023-এর জানুয়ারিতে। তো আমার রেজাল্ট আসছে জানুয়ারি ওকে, লাস্টের মানে দিকে, তুমি তখনই জাস্ট আমি তোমার অ্যাপ্লাই প্ল্যান হলো করি। যে আমার গ্রাজুয়েশন এখন শেষ করছি, এখনই আমি প্রিপারেশন নিয়ে নিতেছি। ওকে হ্যাঁ ফাইন। এখনই, তাহলে মাঝখান দিয়ে একবারে আবার তুমি নগদে। ইবিএল এ জয়েন করলা কিভাবে? হ্যাঁ, ওই ওই পয়েন্টে আসি, ওই পয়েন্টে আসি। এখন ইউএস এম্বাসি হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যে আপনার ভিসা হবে কি হবে না এটা অনেক বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, তো আমার বিষয় এটা ছিল যে আমি আমি হচ্ছে আইএলটিএস দিতেছিলাম এবং আমি চাকরির জন্য, চাকরি ইন্টার্নশিপ যাই পাই ওটার জন্য আমি হান্ট আচ্ছা আচ্ছা। করতেছিলাম যে যেটাই হোক, যেটাই হোক, মানে অ্যাটলিস্ট 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 মানে আমি তুমি আসলে কোনো এরকম ছিলাম গ্যাপে না যে থাকতে চাচ্ছিল না, মানে কোনো একটার মধ্যে থাকতে আমি চাচ্ছিল? গ্যাপে ওকে। যে, কারণ আমি হচ্ছে কি আমি যদি ইউএসএ ভিসা না পাই তখন তো আমার 6 মাস বরবাদ, 6 থেকে 7 মাস বরবাদ। আমি ওইটা করতে চাচ্ছিলাম না। তা আমি চাচ্ছিলাম যে আমি হুম হুম প্যারালালি যাব। ওকে। কারণ আমার একটা ব্যাকআপ প্ল্যান দরকার ছিল। কারণ আমি যদি ইউএসএ তে ভিসা না পেতাম তাহলে আমি প্রায় পুরো 1 বছর কিন্তু আমি একদম মানে কি বলবো, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া থাকতাম, কোনো জবলেস থাকতাম। তো মানে খুবই একটা খারাপ সিচুয়েশন হতো। তো আমার ইউএস এম্বাসির প্রায় ইন্টারভিউ ছিল আগস্ট মাসে, অ্যান্ড আমার
ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসা শুরু করে প্রায় মার্চের থেকে আমার অফার লেটার আসা শুরু করে, এবং ফরচুনেটলি 2023 হচ্ছে 23-এ। ফরচুনেটলি হচ্ছে কি আমার কিভাবে আমি জানি না, আল্লাহ কিভাবে আমাকে ইবিএল এ জব দিছে। তো আমি জুন মাসে আমার জবটা হয়েছিল কি, তো আমি জুন থেকে মানে জয়েন করছিলাম। সো তখন খুব খুশি ছিলাম যে হ্যাঁ খুব ভালো, মানে ব্যাংকের জব পাওয়া তো ভাই অনেক বড় একটা বিষয়, কারণ মানে ব্যাংকের জব ছিল অনেক টাফ, সোনার অনেক হরিণ মানে ভাই। কাইন্ড অফ বাংলাদেশের বাংলাদেশে ব্যাংকের পার্সপেক্টিভ জব, থেকে যদি তোমাকে বলি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বললে সেটা হলো যে গভর্নমেন্ট জবের পরে আমার মনে হয় যে ব্যাংক জবটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সোশ্যালি, বিকজ ব্যাংক হ্যাঁ জবের একটা সিকিউরিটি আছে, একটা আমি বলবো যে হ্যান্ডসাম অ্যামাউন্ট আছে স্যালারির ক্ষেত্রে যদি বলো। তো সবকিছু মিলে আসলে ভাই ব্যাংক জবটা একটা ফেসিনেটিং জব ব্যাংক জব ভাই অবভিয়াসলি। মানে এন্ড প্রাইভেট ব্যাংকে তো আউট অফ দিস অবশ্যই, আর ওয়ার্ল্ড। ইবিএল এর মতো ব্যাংকে অবশ্যই ইবিএল এর প্রমোট করে দিতেছি, যদি ইবিএল এখানে ইবিএল স্পন্সর এর মতো করতেছে না। মানে স্বনামধন্য ব্যাংকে চাকরি করছি, এটা যে আমি এখনো বলতে পারি যে আমি আসলে অনেক প্রাউড যে আমি 1 বছর এখানে কাজ করার সুযোগ পাইছি এবং অনেক কিছু শিখতে পারছি। অনেক অনেক কিছু আমি অ্যাকচুয়ালি আমি যে মানে নট অনলি যে কাজ কামের যে জিনিসপত্র ওইগুলো না, বাট অ্যাকচুয়ালি যে মানে মানুষের সাথে ইন্টারাকশন, কমিউনিকেশন, একটা টিমে কিভাবে কাজ করতে হয়, মানে আরো অনেক সফট স্কিল আছে, ওইগুলো আমি অনেক কিছু জানতে পারছি। আর যদি এই জব আমি না হান্ট করতাম, আমি যদি শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বসে থাকতাম, তাহলে আমার এগুলা কিছুই গেইন হতো না, যেটা আমার আমার মনে হয় যে আমার এখানে এসে কিছুটা কাজে লাগতেছে আমার এটা মাস্টার্স। একটা গুড এক্সপিরিয়েন্স তো হয়েছে তোমার। ওকে, হ্যাঁ গুড। হ্যাঁ, তো আগস্টে ছিল আমার ভিসার ভিসার ইন্টারভিউ। তো ওই দিন আমি যাই কাউন্টারে, তো যা যা জিজ্ঞেস করে বললাম, তো তারা বললো যে তারা আমাকে ভিসা দিতে পারবে না, তারা কোনো রিজন দেয়নি। তো আমি পরে ব্যাক চলে আসছি। তো আচ্ছা, এরপরে আমি হচ্ছে গিয়ে আর কি করব, জব কন্টিনিউ সো এটা করতেছি। হলো তোমার তো ফার্স্ট, আমি বলবো যে তোমার বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রথম ফেইলার, যেটা হলো ইউএসএ তে রিজেকশন প্রথম খাইছো এটা, ক্ষেত্রে হ্যাঁ রাইট? হ্যাঁ, যদিও হচ্ছে গিয়ে ওকে, আপনি চাইলে আরেকবার এম্বাসি ফেস করতে পারবেন ওই সেম অ্যামাউন্ট সেভিস ফি দিয়ে। বাট বাট কখন কি কি চালু হয়েছে, ইউএস এম্বাসিতে সিন্ডিকেট শুরু হয়েছে। সিন্ডিকেট বলতে কি, যে ইন্টারভিউ যে ডেট গুলা ছিল ওকে, ওইগুলা হচ্ছে গিয়ে অনেকে প্রি বুকিং করে রাখতো। প্রি বুকিং করে তারা ওইটা ধরে রাখতো এবং অ্যাভেলেবেল করতো তারপর না, এটা সেল করতো। যার কারণে ও আচ্ছা, ওরা সেল করতো অনেক হাই প্রাইসে, সেল করতো 20-25 হাজার 30 হাজার এরকমও ছিল, যে ওরা হচ্ছে গিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ভিসা ইন্টারভিউ ডেট দিত। তো আমি প্রায় 1-2 মাস অনেক ওয়েট করছি যে ইন্টারভিউ মানে কোনোভাবে কোনো ডেট পাওয়া যাচ্ছে না, মানে একদম ডেট হচ্ছে গিয়ে নেক্সট ইয়ার। তো আমাকে তো ইউনিভার্সিটি মানে এতদিনের জন্য আমাকে লায়াবিলিটি মানে রাখবে না, যে ওয়েটিং টাইম দিবে না। ইদার আমাকে ক্যান্সেল করে আবার অ্যাপ্লাই করতে হবে একবারে পরের সেশনের জন্য, আদারওয়াইজ দিবে না। তো পরে তাছাড়া চিন্তা তোমার কিন্তু করলাম এখানে সিউরিটিও ছিল না যে তুমি আরেকবার ডেট নেওয়ার পরেও হ্যাঁ কি তুমি ভিসা পাবা পাবো কিনা, কিনা ওটার একটা ব্যাপার ছিল। পাবো কিনা এটা শিওর হ্যাঁ, ছিলাম না। তো পরে অনেক চিন্তা ভাবনা করলাম, কিছু ইউটিউব ভিডিও দেখলাম যে ডেনমার্ক মানে ইউরোপের মধ্যে কোনটা বেশি ভালো হয়। ফার্স্টে আমার চয়েস ছিল জার্মানি, কিন্তু জার্মানিতে তখন ব্যাকলগ ছিল প্রচুর, এত ব্যাকলগ যে আমি পরে ভাবলাম না, জার্মানি যাওয়া পসিবল না। তো পরে দেখলাম যে ডেনমার্ক নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, এবং ডেনমার্কের কিছু সুযোগ সুবিধার জন্য আমি হচ্ছে ডেনমার্ক চুজ করছি, যদিও এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না। আমি তাও এই রিস্কটা নিছি এবং আমি ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করছি। আমার টার্গেট ছিল ফেব্রুয়ারিতে আসার জন্য। তো আনফরচুনেটলি হচ্ছে কি তাদের এই কোটা ফিল আপ হয়ে গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের। তো তারা বলতেছিল যে ইদার রিফান্ড নিতে হবে, না হলে পরের সেমিস্টারে ডাইভার্ট করে দিবে। তো ওরা হচ্ছে আবার পরের সেমিস্টারে ডাইভার্ট করেছে। তো আমি 2024-এর জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট আমারটা জানুয়ারির 24-এর সেপ্টেম্বর সেশনে আবার পিছায় দিছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমার অফার লেটার আসে হচ্ছে মে মাসে, এবং টিউশন ফি দিয়ে দেই প্রায় জুনের মধ্যে। অ্যান্ড দেন ভিসা পাই হচ্ছে গিয়ে আমি আগস্টের 12 তারিখে, আর দেন ফ্লাই করি ডেনমার্কে আগস্টের 18 তারিখে। তো এইটাই ছিল জাস্ট পুরাপুরি ওকে। আমার জার্নিটা আচ্ছা, তাহলে তুমি যেহেতু এই জায়গাতে একটু গ্রাজুয়েশন। কথা বলতেছো, তো এই জায়গায় আরেকটু কথা বলি। যারা হলো যে তোমার নতুন আসতে চায় ডেনমার্কে, তুমি যদি একটু ডেনমার্কের টাইমলাইনটা বলো, যে ওইখানে সেশন কয়টা, অ্যাডমিশন সেশন কয়টা, কখন তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং
কোন ডেট থেকে কোন মাস পর্যন্ত, যেমন সুইডেনের ক্ষেত্রে যদি বলি, আমি আবার অক্টোবরে অ্যাপ্লিকেশন ওপেন হয়, যেটা হলো সেপ্টেম্বর সেশনের জন্য, এবং জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। তো ডেনমার্কেরটা আসলে কখন ওপেন হয়, কখনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এন্ড ইয়া, তুমি তো অলরেডি তোমার জার্নিটা বলছো, কখন অ্যাপ্লাই করছো, কখন রেজাল্ট পাইছো, বাট নর্মালি আসলে সেশন কয়টা এবং কখন অ্যাপ্লাই করাটা বেটার ডেনমার্কের জন্য? আসলে ইউরোপের সবগুলা কান্ট্রিতে ইউজুয়ালি দুইটা সেশনই কাউন্ট করে, একটা হচ্ছে জানুয়ারি সেশন আর একটা হচ্ছে সেপ্টেম্বর সেশন। তো ডেনমার্কে হচ্ছে গিয়ে সেপ্টেম্বর সেশনটা বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে, কারণ জানুয়ারি সেশনে কিছু কনস্ট্রেন্টস থাকে, যেমন হচ্ছে গিয়ে কোটা থাকে কিছু, যে এতগুলা সিটের বেশি আমরা অ্যাপ্লিকেশন নিব না, তো এটা একটা লিমিট লিমিট করে রাখে। তো এর জন্য হচ্ছে গিয়ে জানুয়ারিতে তেমন স্টুডেন্ট অ্যাপ্লাইও করে না, আর অ্যাপ্লাই করলেও তারা বেশিরভাগ অ্যাপ্লিকেশন কনসিডারও করে না। তো এটা হচ্ছে গিয়ে দুইটা টাইম লাইন। আর আমি যদি বলি, তাদের ওপেন হয় হচ্ছে সেপ্টেম্বর সেশনের জন্য, তাদের ওপেন হয় নভেম্বর থেকে আই থিঙ্ক জানুয়ারি লাস্ট পর্যন্ত তাদের ডেট থাকে। তো এই 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে। আর হচ্ছে জানুয়ারি সেশনের জন্য আই থিঙ্ক আমার মতে জুন থেকে শুরু হয়, এবং জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, সরি, জুলাই থেকে শুরু হয় এবং নভেম্বর পর্যন্ত থাকে আই থিঙ্ক। ওকে, সো এক্সাক্ট ডেটা আসলে ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং সুইডেনে হ্যাঁ, হ্যাঁ। যেমন সুইডেনে অ্যাপ্লাই করার জন্য ধরো তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি একটা ওয়েবসাইট আছে, যেখানে অ্যাডমিশন রিলেটেড সকল ইনফরমেশন পাওয়া যায়। ডেনমার্কের জন্য এই ওয়েবসাইটটা কি, কোনটা? ডেনমার্কের জন্য হচ্ছে এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে হচ্ছে কি একটা ওয়েবসাইট থাকে এবং এখান থেকে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, যেটা নরওয়েতে আছে। তো আমি নরওয়েতেও কিন্তু অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে, অসলো ইউনিভার্সিটিতে। আমার অফার লেটার আসছিল, কিন্তু আমি সুইডেনেও নরওয়েতে কিন্তু আমি তোমার যাই হলো নাই। যে একটা পোর্টাল থেকে, হ্যাঁ, সুইডেনেও কিন্তু হ্যাঁ, একটা হ্যাঁ। পোর্টাল থেকে সবাই সুইডেনেও আছে। অ্যাপ্লাই করতে পারে, যেমন একটা পোর্টাল থেকে 4টা হ্যাঁ, ইউনিভার্সিটি হ্যাঁ। হবে। এখন ডেনমার্কে কি হুম, ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা ডেনমার্কে না। আলাদা অ্যাপ্লাই করতে হয়? ডেনমার্কে হ্যাঁ আলাদা। ডেনমার্কে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্ল্যাটফর্ম ও, আলাদা। ওকে। আপনার হচ্ছে কি তো আপনি যদি ডেনমার্কে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, তাহলে তার ফার্স্টে তার ইউনিভার্সিটি চুজ করতে হবে, দেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাঁ, থেকে স্পেসিফিক ইউনিভার্সিটি গুলোতে সে অ্যাপ্লাই করবে। তো এখানে তার কোনো লিমিট নাই, সে চাইলে যতগুলো ইউনিভার্সিটি চাই সে অ্যাপ্লাই করতে পারবে। যেমন সুইডেনের ক্ষেত্রে কিন্তু সে 4টার বেশি অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু একটা পোর্টালের মাধ্যমে সে অ্যাপ্লাই করতেছে, রাইট? ওকে, ফাইন, এটা নতুন একটা ইনফরমেশন জানলাম। এবং যারা ডেনমার্কের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এটা খুবই, আমার মনে হয় যে একটা ইনসাইটফুল ইনফরমেশন, যে ডেনমার্কে আপনার চাইলে ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে, এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য মেবি আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তবে ওকে, এখানে ভ্যারি করে, ওকে। যে কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন ফি দিলে 3টার মতো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারেন একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে। তো আই থিঙ্ক কিছু কিছু ইউনিভার্সিটিতে এই ফ্যাসিলিটিটা আছে। ও, সো এটা ডিপেন্ড করে। আবার অনেকেই মনে হয় যে যদি ইউনিভার্সিটিকে মেল করে তার ফাইন্যান্সিয়াল অবস্থার কথা হুম, জানায়, তাহলে হয়তো বা কিছু ক্ষেত্রে মনে হয় অ্যাপ্লিকেশন ফি ওয়েভও করে দেয় তারা। হ্যাঁ। এই একটা জিনিস হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের একটা সমস্যা, তারা হচ্ছে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করে বা কোনো ইনফরমেশন লাগে, তারা অনেক মানে হেজিটেট করে। ভাই, সত্যি কথা বলি, আপনারা মেল করবেন, কোনো সমস্যা নেই, তারা খুব পোলাইটলি আপনাকে আপনাকে সলিউশন করে দিবে। মানে আপনারা মনে করবেন হয়তো, আরে ওনারা তো খুব ব্যস্ত থাকে, মেলে রিপ্লাই দিবে না বা অনেক রুড বিহেভ করবে, তেমনটা কিছুই নেই। তারা ভাই ওইখানে অফিসই করে, আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনি যাতে অ্যাপ্লিকেশনটা ফুলফিল করতে পারেন, বা আপনার যদি কোনো প্রবলেম হয় আপনাকে ওই প্রবলেমটা সলভ করে দিতে পারবে। কারণ আমি যখন ইউএসএ এর একটা ইউনিভার্সিটি হ্যাঁ, অ্যাপ্লাই আমার করছিলাম, পেন আমার ক্ষেত্রে স্টেট মনে হয় যে এই ইউনিভার্সিটিতে। জিনিসটা উচিত যে আমরা আসলে হ্যাঁ, মেল করি না। কারণ হলো যে আমরা ভাবি যে মেল করলে রিপ্লাই দিবে না, অথবা আমরা যদি অনেক সময় চিন্তা করি যে অ্যাপ্লিকেশন ফি ওয়েবের জন্য মেল দিব, এটা কি আসলে দিবে কি দিবে না, কিন্তু আসলে আমরা দিয়ে দেখি না। আপনাকে না দিলে তো নাই, বাট হ্যাঁ। আপনি যদি দেন, যদি না অপরচুনিটিটা পান, দিলে তো তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় ধরনের সেভিংস হয়ে যাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন ফি বেঁচে যেতে, তাই তো? তো আমাদের আসলে বেশি। এরকম মেল কমিউনিকেশনটা, আমরা আসলে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা আসলে এখনো ওইভাবে মেল কমিউনিকেশনে ওইভাবে আসলে এক্সপার্ট হয়ে ওঠে নাই, বুঝছো? সো তারা হ্যাঁ, আসলে মেল কমিউনিকেশন করতে চায় না, যে জিনিসটা একটা প্রবলেম। আমাকে অনেক যে জিনিসটা, তোমাকে এর সাথে আমি একটু অ্যাড করি, যেমন সুইডেনে যেহেতু আমি অলরেডি কয়েকটা ভিডিও দিছি কিভাবে অ্যাপ্লাই করবে, কিছু কিছু কমপ্লিকেশনস আছে। ধরো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যেগুলো আনসার হয়তো বা আমারও জানা নাই, এবং এগুলো ওয়েবসাইটেও নাই, বুঝছো? সো তাদেরকে আমি রিপ্লাই দিই যে ভাই, আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন এসিতে আপনারা মেল করেন, তারা আপনাকে এটার ইনফরমেশনটা দিবে। আমার থেকে ওরা বেটার ইনফরমেশন দিবে, কারণ তারা জিনিসটা নিয়ে কাজ করতেছে, রাইট? সো এই জিনিসটা হুম। অনেকেই মেল করতে চায় না। সো অবশ্যই আপনারা যদি কোনো আপনার কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে আপনার জানা থাকে, অবশ্যই ইউনিভার্সিটিতে আপনারা মেল করবেন। অলরাইট,
ওকে, তারপরে এটা পরের কথা এটা বলো, বলার তারপর কারণ আসলে হচ্ছে কি, কিভাবে কি কারণ হলো। আমার হচ্ছে, হ্যাঁ আমার এই জিনিসটা বলার কারণ হচ্ছে কি, কারণ আমি হচ্ছে গিয়ে যখন মানে একদম নিজে নিজে ভাবে যখন অ্যাপ্লাই করতেছিলাম, মানে কাউরে কিছুই বলিনি, বাসায় কেউ জানে না, কেউ কোনো জায়গায় কেউ কিছু জানে না কি চলতেছে আমার লাইফে। আমি ভাই পেন স্টেট ইউনিভার্সিটিতে এত মেল করছি, ভাই আপনি মেল থ্রেড দেখলে আপনি নিজে পাগল হয়ে যেতেন যে এত মেল একটা মানুষ কেমনে করে, মানে জাস্ট মনে হয় যে মেসেঞ্জারে টেক্সট করি নাম না, ওই পুরা ইমেলের থ্রেড হ্যাঁ ওরকম হ্যাঁ হ্যাঁ টেক্সট হ্যাঁ। হয়ে গেছে যে পুরা একদম মানে, তো ওরা ওরা এরকম মানে ওইরকম ফিল করে না যে আরে বারবার মেল করে কেন মেল করে, ওরা এরকম না, ওরা যতবার মেল দিবেন ততবার রিপ্লাই দিবে, আপনার প্রবলেম যতক্ষণ সলভ ওরা না হবে এই ততক্ষণ জিনিসটা ওরা আমি দেখছি। আপনাকে হেল্প করবে। হম। তো এইটা আমার মনে হয় যে এই বাংলাদেশের যারা আসতে যাচ্ছে তাদেরকে এটা করা উচিত, কারণ মেইল করলে ভাই অনেক ইনফরমেশন জানা যায়, যেটা হচ্ছে গিয়ে মানে ব্রাউজিং করেও জানা যায় না, বা একটা অন্য পার্সনের কাছ থেকে হুম 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 হুম। মানে জিজ্ঞাসা করেও জানা যায় না। তো এই জিনিসটা খুবই বড় একটা এফেক্ট। সেটাই। আচ্ছা, এবার তোমার কাছে আরেকটা কোয়েশ্চেন আসি, সেটা হলো যে যেহেতু তুমি তোমার জার্নিটা কিভাবে শুরু হলো এটা তুমি বললা, বাট এখন এখানে একটা কোয়েশ্চেন আছে, যারা হলো ধরো ডেনমার্কের চিন্তা করতেছে, ডেনমার্কে পড়তে যাবে, ডেনমার্কের এন্ট্রি রিকোয়ারমেন্ট কি? আসলে ডেনমার্কে পড়তে গেলে তার কি কি যোগ্যতা থাকা লাগবে, আইএলটিএস এর স্কোর কত লাগবে, অথবা আইএলটিএস ছাড়া কি সে পারবে কিনা এমআই দিয়ে, এই ব্যাপারে তুমি যদি বলতা যে সিজিপিএ কত লাগবে বা কতটুকু গ্রেড লাগবে, এবং আইএলটিএস এন্ড আদার স্টাফ, মানে কি ধরনের যোগ্যতা হলে সে ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারবে নর্মালি। আসলে এটা হচ্ছে কি প্রথম যে রিকোয়ারমেন্ট সবচেয়ে বড়, যেটা আইএলটিএস এর 6.5 লাগবে, এটা হলো মাস্ট। 6.5 এর নিচে আপনি অ্যাপ্লাই করতেই পারবেন না, করলেও আপনারটা রিজেক্ট খাবে, এটা হলো একদম মানে বাইবেল, পুরা হচ্ছে গিয়ে ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, 6.5 মাস্ট লাগবে। আর আমার জানা মতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড গুলোতে হচ্ছে গিয়ে 50%-এর বেশি সিজিপিএ থাকলেই হচ্ছে গিয়ে ওরা অ্যাপ্লিকেশন নিয়ে নেয়। বাট অ্যাপ্লাই করতে পারে। সিজিপিএ ওকে। সিজিপিএর ব্যাপারটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আর হচ্ছে কোর্স টু কোর্স ভ্যারি করে, কারণ কিছু কিছু কোর্স আছে যেমন ম্যাথমেটিক্স বা হচ্ছে গিয়ে নার্সিং টাইপের, ওই ওদের রিকোয়ারমেন্ট আবার একটু ডিফারেন্ট থাকে, তো এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে যে ওরা এক্সট্রা কি কি চায়। যেমন এমন কিছু কোর্স আছে যেগুলাতে হচ্ছে গিয়ে অ্যাপটিটিউড টেস্টও নিতে পারে বা ইন্টারভিউ নিতে পারে, সো হুম হুম ওইগুলা হুম। ওইগুলা হচ্ছে গিয়ে মানে ভ্যারি করে কোর্স টু কোর্স আর হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। তো এটা কোর্স টু কোর্স যেমন ভেরি আমার করে, ডিপেন্ড কোর্সে, করে, এবং হুম, আচ্ছা, তো তুমি কন্টিনিউ করো, তারপর বলতেছি তোমার হ্যাঁ, কোর্সে যেটা আমার যেটা আমার বলো। আমার আমার ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম কোর্সে হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট সব মিনিমাল, মানে 50% সিজিপিএ থাকতে হবে, 6.5 থাকতে হবে, দ্যাটস ইট, আর কোনো এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট নাই। আরেকটা রিকোয়ারমেন্ট থাকে, এটা হচ্ছে গিয়ে কোর্স টু কোর্স ভ্যারি করে, যে ওদের যে ইসিটিএস পয়েন্ট আছে, ওই পয়েন্টটা কি আমার যে ক্রেডিট ছিল বাংলাদেশে ওইটার সাথে ম্যাচ করে কিনা, বা সেটার সাথে কোনো ম্যাচ কিছু করে কিনা। মিসিং। হ্যাঁ, যদি মিসিং যায়, মিসিং যখনই যায় 2-3 ক্রেডিট, তখনই হচ্ছে গিয়ে তারা ওটা রিজেক্ট করে দেয়, ওরা ওটা কনসিডার করে না। যেটা আমার সাথে হয়েছিল, যার কারণে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্সে হচ্ছে কি অফার লেটার আসে নাই, কারণ আমার ইসিটিএস মিলে নেই, ইসিটিএস আর ক্রেডিট ওদের সাথে মিলে নেই, যেটা ওদের রিকোয়ারমেন্ট ছিল। যেটা হচ্ছে গিয়ে ওয়েব কমিউনিকেশন ডিজাইন আমি পড়তেছি, সেটাতে হচ্ছে গিয়ে ইসিটিএস কোনো ম্যাটার করে না, এখানে হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ এসে এখানে মাস্টার্স করতে পারে, সো এই জন্য ওকে, তো এটা হচ্ছে কি ওদের রিকোয়ারমেন্ট। ঠিক আছে। তো তুমি এই জিনিসটা অনেক আগেই ক্লিয়ার করে দিছো যে এটা আসলে অনেক বেশিরভাগ মানুষের কোয়েশ্চেন থাকে, ভাই আইএলটিএস ছাড়া কেমনে যাবো। সো সুইডেনে আপনারা আইএলটিএস ছাড়া আসতে পারবেন না, ডেনমার্কে কিন্তু আপনারা আইএলটিএস ছাড়া এখন বর্তমানে যেতে পারবেন না। এখন ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে যদি বলি রাফি, ইউনিভার্সিটি ডেনমার্কের জন্য কিভাবে চুজ করবো, বা তুমি এখন যে ইউনিভার্সিটি আসতে আসছো এটা কেমনে চুজ করছো, তুমি কি র্যাঙ্কিং দেখছো না, মানে তুমি এই জিনিসটা ডিসিশনটা কেমনে নিছো? অনেকে আসলে এই জিনিস নিয়ে কনফিউজ, আমি ইউনিভার্সিটি কিভাবে চুজ করবো। এবং আমার মতে, আমি তোমার আগে বলি, আমার মতে আসলে মানুষের ইউনিভার্সিটি চুজ করার আগে অনেকগুলো ফ্যাক্টর দেখা উচিত। প্রথমত, ইউনিভার্সিটিটা কোন শহরে অবস্থিত। ধরো যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে আসবো, তো আমাদের এখানে জবের, সরি, স্টাডির পাশাপাশি জব করার একটা ব্যাপার থাকে। তো ইউনিভার্সিটি যদি একটু শহর থেকে অনেক দূরে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে পার্ট টাইম জব বলো বা জবের অপরচুনিটি অনেক কম থাকে। তো আমাদের বাঙালি স্টুডেন্ট যারা আছে, আমরা বেশিরভাগ আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি, এবং আমাদের আসলে স্টাডির পাশাপাশি জব করাটা একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে যায়। সো সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিভাবে চুজ করবে, আমার মনে হয় যে ইউনিভার্সিটি এমন একটা চুজ করা উচিত সেটা হলো যে র্যাঙ্কিং এ ভালো, যেটার স্টাডি পারফরমেন্স ভালো, যেটা হলো যে শহরের কাছাকাছি আছে, যেখানে থাকলে জবের অপরচুনিটি পাওয়া যায়, মানে যেখানে থাকলে আসলে কেরিয়ারটা আস্তে আস্তে আমি
স্টাডির পাশাপাশি নিজে নিজে ক্যারিয়ারটাও ডেভেলপ করতে পারবো। সো এইসব জিনিস আসলে চিন্তা করে ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত। শুধুমাত্র আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে চান্স পাবো এটা ভেবে আসলে কি বলে সিলেক্ট করা উচিত না। সো তোমার ক্ষেত্রে তুমি আসলে কিভাবে ইউনিভার্সিটি চুজ করলা, এবং যারা আসলে ডেনমার্কে আসতে চায় তারা কিভাবে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবে সে ব্যাপারে যদি কিছু একটু বলতাম। সো প্রথমে আমারটা দিয়েই বলি আমি, মানে কেন ইউনিভার্সিটি চুজ করছি। প্রথমত হচ্ছে ডেনমার্কে দুই দুই ধরনের ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আর একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে কি আমারটা, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি চুজ করার প্রথম কারণ হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে যদি কেউ অ্যাডমিশন নিয়ে ডেনমার্কে আসে, তার রেসিডেন্স কার্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। তার মানে সে 5 বছর পর্যন্ত ডেনমার্কে লিগালি থাকতে পারবে। এখন প্রাইভেটে যারা আসবে, প্রাইভেট ইউনিভার্সিটির রেসিডেন্স পারমিট থাকে যত যত বছর হচ্ছে তার কোর্স পিরিয়ড, তার থেকে 6 মাস বেশি। সো 5 বছর যেটা আমি বলছি সেটা হচ্ছে গিয়ে আমি 2 বছর মাস্টার্স এর জন্য থাকতে পারবো, এবং এক্সট্রা 3 বছর আমার হচ্ছে জব খোঁজার জন্য একটা পিরিয়ড। এটা হচ্ছে পাবলিকের বেনিফিট। আর প্রাইভেটে হচ্ছে গিয়ে জব খোঁজার জন্য 6 মাস দেয় শুধু। সো এটা হচ্ছে গিয়ে প্রাইভেটের জন্য তো একটা ডিমেরিট। আমার মনে হয় যে তাহলে ডেনমার্ক যারা চুজ করবে তাদেরকে আসলে পাবলিক চুজ করা উচিত, কারণ প্রাইভেট চুজ করলে আসলে আমার মনে হয় যে ওই সুযোগটা, ক্যারিয়ার গড়ার সুযোগটা খুবই কম। কারণ 6 মাসের মধ্যে জব পাওয়াটা, এখন যদি আমি ইউরোপের বর্তমান অবস্থার কথা বলি, সুইডেন বলো, ডেনমার্ক বলো, অন্যান্য কান্ট্রি বলো, জব পাওয়াটা, একটা ওয়ার্ক পারমিটের জন্য একটা জব পাওয়া, ফুল টাইম জব পাওয়াটা খুবই টাফ। যেটা হলো যে 6 মাসের মধ্যে ম্যানেজ করা আমার মনে হয় না পসিবল। এন্ড এটা একটা খুবই ভালো কথা বলছো, যেটা হলো যে 5 বছরের জন্য তোমাকে রেসিডেন্স পারমিট দিছে বা ভিসা দিছে, যেটা 5 বছরের মধ্যে আসলে 2 বছর তুমি মাস্টার শেষ করে 3 বছরের মধ্যে আসলে আমার মনে হয় যে তোমার যদি ওই রকম ক্যাপাবিলিটি থাকে, 3 বছর আসলে গুড এনাফ টু গেট এ ফুল টাইম জব, রাইট? সো ইয়েস, এটা একটা ভালো দিক ডেনমার্কে আমি বলবো, যেটা সুইডেনে যায় না। সুইডেনে যেটা নাই আর কি। তো তো ইয়েস, সেকেন্ড ডেনমার্কে যদি পয়েন্ট আপনারা যেটা যান তাহলে হচ্ছে, 5 বছরের জন্য ভিসা পাচ্ছেন। তো হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড যে পয়েন্টটা কন্টিনিউ করো তুমি। হচ্ছে গিয়ে, সেকেন্ড যে পয়েন্টটা ছিল আমার জন্য, সেটা হচ্ছে গিয়ে ডেনমার্কের যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ডিগ্রি ইউকে থেকে আসে, ডেনমার্কের গভর্নমেন্ট ওকে। দেয় না। তো ইভেন তুমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করো, পাশ করে তোমার যে ডিগ্রিটা থাকবে ইউকের ডিগ্রি থাকবে, এবং ড্যানিশ ইন্ডাস্ট্রিতে ইউকের ডিগ্রি তেমন একটা মানে প্রায়োরিটি দেয় না, টু বি অনেস্ট। ওরা ডেনমার্কের ডিগ্রিটাই বেশি প্রায়োরিটি দেয়, যদিও এটা হচ্ছে গিয়ে সিচুয়েশন উপর ডিপেন্ড করে। যদি কোনো, এটা মানুষের উপর ডিপেন্ড করে, স্কিলের উপর ডিপেন্ড করে, তার মানে তার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। বাট এটা হচ্ছে গিয়ে একটা ডাউন সাইড, যে ডেনিশ মার্কেটে ডেনমার্কের ডিগ্রিটা একটু বেশি প্রাধান্য দেয় আর কি, একটু প্রায়োরিটি বেশি দেয়। তো এটা এটা আর ছিল আর আমার আমার মতে, সেকেন্ড অপশন। তুমি যেটা বললা যে আমি ডেনমার্ক যাইতেছি, ডেনমার্কে থাকবো, আমার যে ডিগ্রি সেটা যদি ড্যানিশ না হয় তাহলে আসলে ডেনমার্ক থেকে আমি এত টাকা খরচ করে পড়াতে কোনো মানে হয় না, হ্যাঁ, তারপর আমি রাইট? ইউকে তো যেতে পারি, তুমি কেন ইউকে ইউকে ডেনমার্কে থেকে লন্ডন পড়াশোনা করলা, ইউনিভার্সিটিতে ডিগ্রি পড়তে পারি। পাইলা ইউকে থেকে, তো এটা আসলে ওরকম ভ্যালু ক্রিয়েট হ্যাঁ করে না, মানে ইন এ সেন্স এটা হ্যাঁ। ভ্যালু ক্রিয়েট করে না। তো আমার মতে বাংলাদেশ থেকে যারা ডেনমার্কে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যেতে ইন্টারেস্টেড, তারা সবসময় চেষ্টা করবেন পাবলিক ইউনিভার্সিটি চুজ করার। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় অবশ্যই। যে বেনিফিটটা বেশি। ওকে, তো থার্ড আমরা অপশন ছিল আমার, জার্নি শুরু। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাজীব থার্ড তুমি অপশনটা কন্টিনিউ ছিল করো। হচ্ছে যে, থার্ড অপশনটা ছিল যে মানে আমার ইউনিভার্সিটিটা ছিল হচ্ছে গিয়ে ডেনমার্কের মধ্যে সেকেন্ড টপ ইউনিভার্সিটি, এবং ইউরোপের মধ্যে সবচেয়ে মানে ভালো একটা ইউনিভার্সিটি, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও খুব একটা ভালো ওকে। ছিল। আমার মনে হয় 300-র মধ্যে ছিল, সামথিং লাইক দ্যাট। তো এটা এটা ছিল আরেকটা পয়েন্ট। আর আমার ডেনমার্কে একটা জিনিস হচ্ছে গিয়ে যে একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক জায়গায় থাকতে পারে। সো এটা আমার আমার ইউনিভার্সিটি যেটা কেস, এক একটা কোর্স হচ্ছে গিয়ে এক একটা ক্যাম্পাসে পড়ায়। সো আপনি আপনি যে আচ্ছা, শুধু ইউনিভার্সিটি চুজ করতেছেন সেটা না, আপনার কোর্সও কিন্তু বুঝে কিনা চুজ করতে হবে। রাফি কি ডিসকানেক্টেড হয়ে গেছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ,
ওকে, শুনতে পাচ্ছি। আমার মনে হয় মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল তুমি। যাই হোক, তো আমরা আমার থার্ড জার্নিটা পয়েন্ট শুরু কি করলাম। শুনতে সো পাচ্ছেন? দ্যাট মিনস, হ্যাঁ, থার্ড পয়েন্ট শুনতে পারছি। আমার মনে হয় যে হ্যাঁ, তুমি ঠিক যে আছে। পয়েন্ট গুলা বললা, এগুলো কিন্তু আমি তোমার হুম, বলার আগেই বলছি যে আসলে সবগুলো ফ্যাক্টর দেখে আসলে ইউনিভার্সিটি চুজ করা উচিত। যে আমার যাতায়াতের সুবিধা কেমন আছে, সিটির মধ্যে পড়তেছে কিনা, হুম। র্যাঙ্কিং কেমন আছে, এই সবকিছু মিলায় আসলে চুজ করা উচিত। সো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে কেউ যদি গুগল করে একটা দেশের ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে, তাহলে কিন্তু ওই টপ ইউনিভার্সিটি গুলা তারা এমনিতেই পেয়ে যাবে। এটা আসলে কোনো রকেট সায়েন্স না যে আমি কেমনে খুঁজে পাবো কোন ইউনিভার্সিটি যাব। এবং কেউ যদি পাবলিক ইউনিভার্সিটি অফ ডেনমার্ক লিখে সার্চ করে, তাহলে তারা সেটা পেয়ে যাবে। এবং সব ইনফরমেশনই তারা কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবে, রাইট? ওকে, সো এইবার আসি আমাদের পডকাস্টের সেকেন্ড পার্টে। আমরা কিন্তু জার্নিতে অলরেডি শেষ করে ফেলছি। সো সেকেন্ড পার্ট হলো যে তোমার যে এক্সপিরিয়েন্স ডেনমার্কে যাওয়ার পরে। তো প্রথম কি শখ খাইছো আসলে ডেনমার্ক নামার পরে, যে আহ, বাংলাদেশ থেকে এত বছর থাকার পর, এত বছর স্টাডি, আমার জানি কালচারাল একটা ডিফারেন্স আছে অবশ্যই, যে জিনিসটা আমিও খাইছি। সুইডেন আসার পর একটা কালচারাল শখ থাকে। ডেনমার্কে যাওয়ার পর প্রথম তোমার কালচারাল শখ কি, অথবা ডেনমার্কে গিয়ে তোমার ফার্স্ট কি বলবো, যে প্রথম দেখার পরে তোমার ফার্স্ট ভিউটা কি ছিল ডেনমার্ক নিয়ে? আসলে ডেনমার্কে আসার পরে প্রথম যে দিনটা ছিল ওইটার এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো যায় নাই, টু বি অনেস্ট। আহ জিনিসটা ছিল যে অ্যাকচুয়ালি কেউ রিসিভ করার মতো কেউ ছিল না আমার, সো যা করছি সব নিজেই একা একা করছি। তো যেটা হুম, হয়েছিল হুম, যে এদের ওদের ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, সবকিছুই হচ্ছে কি এতটাই অ্যাডভান্সড আর মানে এতটা ইউনিক ছিল যে বাংলাদেশ থেকে কেন, এশিয়া থেকে যে কেউ প্রথমবার আসলে সেও মানে ভেবা জায়গায় খায় যাবে। সো এটা একদম নর্মাল ছিল। হুম। তো আমার প্রথম দিন এয়ারপোর্ট আসার পরে হচ্ছে কি একজন বাঙালি ভাই ছিল। তো সে হচ্ছে আমাকে মেট্রো করে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত নিয়ে গেছে। সো সেন্ট্রাল হুম, হুম। স্টেশনটা কোপেনহেগেনের এত বড় ছিল যে আমি মানে ট্র্যাকে খুঁজে পেতেছিলাম না। সো এমন একটা অবস্থা ছিল। তো অনেক কষ্ট কষ্ট করে ট্র্যাকে যখন পৌঁছেছি তখন হচ্ছে গিয়ে মানে টিকিট কোথায় কাটবো এটাও পাইতেছিলাম না, কোথায় যেয়ে টিকিট কাটবো। সো এতটাই অবস্থা খারাপ ছিল। সো আমি জাস্ট এদিকে ওদিকে ঘুরতেছি, মানুষকে জিজ্ঞেস করতেছি। তো এর মধ্যে আরেকটা মানে ভালো একটা খুব বাঙালি ভাই আমাকে ডাক দিছে যে ভাই আপনি কি বাঙালি? আমি, হ্যাঁ। তো আপনি কোথায় যাবেন? আমি বলছি আমি কোল্ডিং এ যাবো, আমার হচ্ছে গিয়ে 10টার মধ্যে থাকতে হবে। তো উপরে বলে ভাই আপনি আচ্ছা, আচ্ছা। উপরে যান, আমাকে দেখা যাচ্ছে উপরে গিয়ে রাইটে গেলে একটা রেড একটা বক্স পাবেন, ওইটাতে আপনি টিকিট কাটতে হবে। আমি গেলাম, দৌড়ে দৌড়ে গেছি, যাওয়ার পরে টিকিট কাটলাম। তো প্রথম যে টিকিট কাটছি, তো ওদের আবার টিকিটের আবার স্ট্যান্ডার্ড আছে যে এই এই অরেঞ্জ অরেঞ্জ ফ্রাই মানে 5 ধরনের টিকিট পাওয়া যায়। সো আমি ও হচ্ছে কি আচ্ছা, আমি আচ্ছা। স্ট্যান্ডার্ডটা টিকিট কিনছিলাম, স্ট্যান্ডার্ড টিকিট কিনছি। তো ওইটা ছিল প্রায় 450 ক্রোন। তো 450 ক্রোনের টিকিট কিনছি। তো কেনার পরে আমি একটা অলমোস্ট মহিলাকে সাড়ে জিজ্ঞেস চার করলাম হাজার যে, টাকার উপরে। আরো বেশি আরো বেশি আরো বেশি আচ্ছা, হবে আচ্ছা। আই থিঙ্ক। তো আমি একজন মহিলাকে জিজ্ঞেস করলাম যে এই ট্রেনটা কোথায় কোথায় ছাড়বে। তো উনি পরে দেখা দিছে যে এই ট্রেকে যাও। তো আমি মানে যেতে যেতে তার উপর কি হয়েছে যে এত বড় লাগেজ নিয়ে নামবো, এসকেলেটার এসকেলেটার খারাপ, লিফটও খারাপ, দুইটাই খারাপ। সিঁড়ি বাইয়া আর নামছি এত বড় লাগেজ নিয়ে। নামতে নামতে ট্রেন ছুটে গেছে। তো এখানে আবার আর এখানে হচ্ছে আহা, গিয়ে মানে মানে টিকিটের হচ্ছে গিয়ে মানে কি বলবো ডিফারেন্স এমন যে ভ্যালিডিটি। এক ধরনের টিকিট আছে যে আপনি ওই টাইমে ওইটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, মানে ওই টাইমের ওই ট্রেনটাই আপনি নিতে পারবেন ওই টিকিট দিয়ে, এরপর এগুলা পারবেন না। ওইটা মিস গেলে শেষ, টাকা গেছে, সবই গেছে। আরেকটা টিকিট হচ্ছে কি স্ট্যান্ডার্ড টিকিট। স্ট্যান্ডার্ড টিকিট হচ্ছে কি আপনি ওইটা যদি কিনছেন, আপনি ওই পুরা দিনে, হ্যাঁ, কোপেনহেগেন থেকে যতক্ষণ না কোল্ডিং পর্যন্ত অ্যাক্টিভ যে কোনো করবা ট্রেনে ততক্ষণ যেতে পর্যন্ত পারবেন। ইউজ করতে পারো। ওকে। অ্যাক্টিভ না, আপনি টিকিট তো কাটছেন, আপনার তো টিকিট আছে স্ট্যান্ডার্ড টিকিট, এন্ড আপনি ওই টিকিট দিয়ে হচ্ছে গিয়ে কোপেনহেগেন টু কোল্ডিং ওই দিনে যখন মন চায় যেতে পারবেন, আপনার কোনো প্যারা নাই, ইচ্ছা মতো। ওকে, ওকে, গট ইট। ইচ্ছা মতো। তো ওইটার দাম বেশি। হুম, হুম। তো আমি এখন আচ্ছা। আমি এখন দাঁড়ায় আছি, বুঝছেন। যাক, তুমি তো স্ট্যান্ডার্ড আহ, স্ট্যান্ডার্ড নিছিলা, তো তোমার জন্য প্রবলেম আমি হয় না। স্ট্যান্ডার্ড কিনছি। আমি তো জানি না, আল্লাহর রহমতে স্ট্যান্ডার্ড কিনছি না, কারণ ট্রেন তো ছুটে গেছে। আচ্ছা, আচ্ছা। এখন আমি দাঁড়ায় আছি, তো হ্যাঁ, হ্যাঁ। একটা এই লেখা আছে যে বিলবোর্ড ছিল আর কি, একটা বোর্ড ছিল, বোর্ডে লেখা যে এখন কোল্ডিং এর একটা হুম, আসবে। হুম, হুম। তো আমি একজন ডিএসবির একজন অফিসারকে জিজ্ঞেস করছি যে একটা ট্রেন আসছে ওইটাকে, যে আমি কোল্ডিং যেতে চাই, এটা কি কোল্ডিং যাবে কিনা।
পরে বললাম হ্যাঁ এটা যাবে, তবে করলে পরে উঠে পড়ছি। ওইটা পরে যে 2.5 ঘন্টা পর্যন্ত বসে ছিলাম, তারপরে মাঝখানে আবার মানে ট্রেন চেঞ্জ করতে ও হয়েছে, ট্রেন আবার চেঞ্জ করছি, ট্রেন চেঞ্জ করে এরপর হচ্ছে গিয়ে নামছি। আল্লাহর রহমতে আমার একটা ইয়ে ছিল, এসডিও বাড়ি ছিল। তো এসডিও বাড়িটা কি ছিল, বাড়িটা আচ্ছা হচ্ছে গিয়ে যে ও হচ্ছে একজন পার্টিকুলার পার্সন যে নাকি এসডিও তে ব্যাচেলার করছে এবং মাস্টার্স করতেছে। সে হচ্ছে আমাকে ট্রেন থেকে মানে পিক আপ করছে, পিক আপ করে যা আমার এই যে মানে তোমাকে ধর্মের যত রিসিভ কিছু করবে আছে আর সব কি। কিছু আছে, হ্যাঁ আচ্ছা। রিসিভ করে আমাকে ডর্ম পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসা সবকিছু বুঝাই টুঝাই দিয়ে এরপর সে বাসায় গেছে। তখন হুম, বাজে রাতে সাড়ে হুম, সাড়ে দশটা, 10:30। ভাই আমি তখন বের হয়ে আচ্ছা দেখি শুনছান রাতে 10টা বাজে। আমার জন্য তো এটা একদমই নিউ। মানে আমার মনে হচ্ছে আমি রাতে 3টা হ্যাঁ বাজে আসছি বা রাতে 2টার দিকে আসছি। লাইক আমি পুরো শখে, মানে শখ তো খাইছি কিন্তু একটু বেশি শখ খাই ফেলছি যে এইগুলা কি, কই আসলাম আমি, কি এটা মানুষজন নাই, স্বাভাবিক, কিচ্ছু এটা নেই, কোনো স্বাভাবিক। গাড়ি নাই, কোনো গাড়ি নাই, কিছু নাই। কালি তো কালি। পরে আমার সবচেয়ে ইন্টারেস্টিং পরে স্টোরি যেটা ছিল সুইডেন আসার পর, ধরো আমি মনে করো যে প্রথম 2-3 মাসের মধ্যে কি আমি মনে হয় যে এখন পর্যন্ত আমার 6 মাসের উপরে হবে সুইডেন আসছি, তোমারও অলমোস্ট 5 মাসের মতো হবে, ডেনমার্ক। আমি এখন পর্যন্ত মনে হয় হাতে গোনা 2-3 বারের বেশি আমি গাড়ির কোনো হর্ন শুনি নাই, বুঝছো? এখানে কেউ গাড়ির হ্যাঁ, হর্ন বাজাই না, বুঝছো? তো এরকম হম একটা হম অবস্থা। সেম তো সেম, এই একটা হর্নই শুনশান, বাজে না। শুনশান একটা অবস্থা আর কি সব জায়গায়। হ্যাঁ। হম। যাই হোক, তো এবার যদি তুমি একটু তোমার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সটা বলো আর কি, বুঝছো? তুমি এবার যদি আমরা একটু ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সের কথা শুনি, যে প্রথম দিন তোমার ইউনিভার্সিটিতে কেমন কাটলো, ওইখানের স্টুডেন্টদের কালচারটা কেমন, ওইখানে স্টাডিটা কেমন আর কি, পুরা ইউনিভার্সিটি নিয়ে তুমি যদি একটু বলো, যে স্টাডি মেথডটা নিয়ে অনেকে জানতে চায় যে ওখানে পড়াশোনাটা কেমন হয়। এখানে এটা নিয়ে আমি বড় একটা শখ খাইছি সুইডেন আসার পর। তুমি তোমারটা বলো, যেহেতু আমরা ডেনমার্ক নিয়ে কথা বলতেছি। আসলে এক সেমিস্টার তো চলে গেছে। তো এখন এই মানে পড়াশোনার মেথড আর হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্টের মেথড, এটাও অনেকটা কোর্সের উপর ডিপেন্ড করে যে কোর্সটা আসলে কেমন ধরনের আর কি। যেমন আমারটা হচ্ছে ওয়েব কমিউনিকেশন ডিজাইন। সো এখানে ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন করা এবং কমিউনিকেশন ডিজাইন দুইটাকে মিক্স করছে। সো অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে মানে কোনো মানে থিওরিটিক্যাল টাইপের কোনো হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট হবে না, এগুলো সব প্র্যাকটিক্যাল। সো আমার প্রথম 4 মাস যে সেমিস্টারটা গেছে এটা আমি বলবো খুবই ভালো মতোই গেছে। টিচাররা খুব ভালো ছিল এবং তারা হচ্ছে গিয়ে মানে বুকিশ নলেজ থেকে হচ্ছে তারা অনেক প্র্যাকটিক্যালি আমাদেরকে শেখানোর ট্রাই করছে যে তুমি একটা জিনিস হুম হুম। মানে পড়তেছো বা তোমাকে একটা জিনিস ওনারা লেকচার দিচ্ছে, এই লেকচারটা পড়ার পরে তুমি ওই জিনিসটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো। এবং ওইটা তুমি একা করবে না, ওটা তুমি 4-5 জন মানুষের সাথে করবা, মিক্সিং করে আর কি। আর এমনও না যে প্রতিদিন হচ্ছে গিয়ে একই গ্রুপের মধ্যে তোমার কমিউনিকেশন হচ্ছে, এটা হচ্ছে কি তোমার প্রতিদিন এক 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 ধরনের মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, তারপর তাদের হচ্ছে পার্সপেক্টিভ তুমি জানতে পারো। সো এটা হচ্ছে গিয়ে একটা অনেক বড় একটা ভালো দিক। এবং অনেক ইন্টারন্যাশনাল মানে আসে, মানে নন ইউরোপিয়ানও আসে আবার ইউরোপিয়ানরাও আসে অনেকেই ডেনমার্কে, কারণ এখন ডেনমার্ক হচ্ছে গিয়ে ইউরোপের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ইকোনমিক কান্ট্রি বলা যায়। এন্ড আমার মতে আমার অ্যাসেসমেন্টে আমার তেমন একটা সমস্যা হয়নি, কারণ সবকিছুই ম্যাক্সিমাম সময় ছিল আমার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, রিপোর্ট সাবমিট করা আর হচ্ছে গিয়ে ওরাল ডিফেন্স। সো আমার আমার যেটা হচ্ছে গিয়ে কোর্স, পুরা মাস্টার্স ডিগ্রিতে আমার জাস্ট হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দাও, রিপোর্ট জমা দাও, ওরাল ডিফেন্স দাও বা ওরাল প্রেজেন্টেশন দাও, জাস্ট এইগুলোই। কোনো মানে লিখিত কোনো কিছু নাই বা মানে থাকে না আমরা বাংলাদেশে যে টিপিক্যাল মানে রিটেন মুখস্থ এক্সাম করার কোনো দিতাম, কিছু নাই বাংলাদেশে, যেরকম আমরা মুখস্থ করে গিয়ে এক্সাম দিতাম, নাথিং ওইরকম কিছু ভাই, নাই, তাই তো? মুখস্থ কিছু নাই ভাই। আমি খোদার কসম বলতেছি, আমি আমার ব্যাচেলার লাইফে কখনো একটা ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইট কেমনে বানাইছি এটা আমি রিপোর্ট জীবনও লিখি নাই। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট বানাইছি এবং এই ওয়েবসাইট কেমনে বানাইছি, আমার কেন মনে হয়েছে আমি এইগুলা ইউজ করছি, এটার পুরো একটা রিপোর্ট লিখতে হয়েছে 8 পেজের। টু বি অনেস্ট ওই রিপোর্ট না মানে একাডেমিক্যালি লিখি নাই, আমি একাডেমিক্যালিও লিখি নাই। যেমন আমি 2টা রিসার্চ পেপারে কাজ করছি, ঠিক আছে, একাডেমিক পেপার কেমনে লিখতে হয় আমার জানা আছে। আমার হম ওই হম, রিপোর্ট ওই ছিল একটু পুরা ডিফারেন্ট, একাডেমিক রাইটিং একটু ডিফারেন্ট। আমার মনের মধ্যে যা ছিল মানে অনেস্টলি যা ছিল সব লেখা দিছি এবং আমি পাস করছি এবং একটা ভালো গ্রেডও পাইছি। সো এইখানে গ্রেট এখানে যেটা গ্রেট। আমি দেখতেছি যে বাংলাদেশে এটা কি দেখেন,
বাংলাদেশে আপনি একটা রিপোর্ট সাবমিট করবেন, আপনার খুব খুব ফর্মাল ভাবে লিখতে হবে, মানে এমন মনে হচ্ছে যে এমন ভাবে লিখবেন যেটা হচ্ছে একটা আর্টিকেল, হ্যাঁ, জার্নালে পাবলিশ করতে দিবেন, এইভাবে লিখতে হয়, ঠিক আছে। আমি যেটা ফেস করছি এখানে এরকম না, আপনার খালি বুঝাইতে হইব যে হ ভাই আমি এটা এভাবে করছি, এটা হলো আমার রেফারেন্স, আমি এটা থেকে নিয়ে এভাবে এভাবে করছি, আমার আমার এটা করার রিজন হচ্ছে এটা এটা। এখন যেই টোনেই লেখেন আপনি, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনার খালি ম্যাটার করে আপনি জিনিসটা বুঝছেন কিনা, আপনি এটা নিজে করছেন কিনা, এবং আপনার কাছে সঠিক জাস্টিফিকেশন আছে কিনা, আপনি এটা ইউজ করছেন কেন। ওদের কাছে জাস্ট এটাই ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। আর এখানে মানে টিচার গুলো খুবই ফ্রেন্ডলি, আপনার যে কোনো প্রবলেম আপনি খালি মেল করবেন, এই জিনিসটা আমি এখানে এসে ফেস তো সো আপনার কোনো প্রবলেমই নেই। আপনি আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি কোনো প্রবলেম ফেস করেন ইউনিভার্সিটি রিলেটেড, আপনি খালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অফিস যাবেন, কি সমস্যা বলবেন, তারা যদি এটা সলভ না করতে পারে আপনাকে বইলা দিবে যে তুমি এখানে যাও, ও সলভ করে দিবে। সো এইটা নিয়ে কোনো টেনশনের কিছুই নেই। সো এখানে ইউনিভার্সিটি আমি যে শুরুতে আমরা যেটা বলতেছিলাম মেলের ব্যাপারে, ইউনিভার্সিটিতে কিন্তু মেলের ব্যাপারে এরা খুবই রেসপন্সিভ। ধরো কোন একটা প্রবলেম হবে কিছু একটা জাস্ট একবার মেল দিলেই হয়েছে। যেমন আমার ফার্স্ট সেমিস্টার যেটা হয়েছিল, আমি একটা কোর্সে এনরোল করতে পারতেছিলাম না, কেমনে করবো বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি। আমাদের এখানে আমরা এথিনা ইউজ করি, তোমরা কি ইউজ করো আমি জানি না, স্টুডেন্টের জন্য আমাদের এখানে এথিনা ইউজ করি। তো এখানে আমি কোর্সে এনরোল করতে পারতেছিলাম না। সো প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু কোর্স টিচারের সাথে আরেকজন হলো যে একজন হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে আর কি, ইউনিভার্সিটি অ্যাডমিন থেকে একজন থাকে যে হলো যে স্টুডেন্টদের সব প্রবলেম সলভ করে দেয়। সো আমি জাস্ট ওইখানে চেটে এবার ওরে বলছিলাম যে দেখো আমি এই কোর্সে এনরোল করতে পারতেছি না, বাট আমার টাইম চলে যাচ্ছে, তো আমি কেমনে করবো। ও মানে ও বেশিক্ষণ 5 মিনিট পরে কিন্তু আমার রিপ্লাই করে দিচ্ছে যে তুমি এখানে যাও, এখানে করো, তোমার আইডিতে হয়তো বা প্রবলেম হয়েছে, তো আমার সলভ হয়ে গেছে। সো ওরা এইসব ব্যাপারে খুবই রেসপন্সিভ, এবং টিচাররা কিন্তু ক্লাসে বলে তুমি যদি ক্লাসে কোনো কিছু না বুঝো, কোনো কিছু প্রবলেম হয়, তাহলে আমাকে তুমি মেল করো। ওরা মেলটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে, এবং মেল দিলে তুমি এটার রেসপন্স পাবাই। সো হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। যাই হোক, আমরা এডুকেশন সিস্টেম নিয়ে কথা বললাম, এবার আরেকটু আসি। এবার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আসলে সবাই জানতে চায়। সেটা হলো ডেনমার্কে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তোমার লিভিং কস্ট কেমন যায়। তুমি যদি একটু এক্সপ্লেন করে বলো যে তোমার বাসা ভাড়া কেমন যায়, তোমার হাত খরচ কেমন লাগে, তোমার খাওয়া দাওয়া সবকিছু মিলে আসলে তোমার কেমন খরচ হয়। মানে এভারেজ একটা মানুষ, ধর তুমি তো সিঙ্গেল পার্সন হিসেবে থাকতেছো, স্টুডেন্ট ডোর্মে থাকতেছো, স্টুডেন্ট ডোর্মে যদি থাকে তাহলে তার আসলে কেমন খরচাপাতি যায় আর কি, এটা নিয়ে যদি একটু ডিটেলস বলো। আসলে ডেনমার্কে হচ্ছে লিভিং কস্ট, তারপর হচ্ছে গিয়ে বাকি যত খরচ আছে সবকিছুই মোটামুটি আই থিঙ্ক অ্যাফোর্ডেবল। তবে এটা হলে ডিপেন্ড করে মানুষের পার্সোনাল নিডের উপরে, এটা তো অবশ্যই পার্সন টু পার্সন ডিপেন্ড করবে, বাট হলো এই জন্য বললাম যে এভারেজ একটা আইডিয়া যে একজন স্টুডেন্টের এভারেজ কেমন খরচ হতে পারে। এভারেজ হচ্ছে কি কারো যদি 6,000 অথবা 7,000 ড্যানিশ ক্রোনা, তার জন্য মান্থলি এনাফ, মোর দেন এনাফ। মানে তার তার বাসা ভাড়া, তার পার্সোনাল হাত খরচ, তার খাওয়া দাওয়া সব মিলে 7,000 এর মধ্যে সব কভার মিলে করা যায়, তাই তো? আর তাহলে এখানে ইভেন 7,000 মানে হলো বাংলাদেশি টাকায় কত আসে? 7,000, 50, হুম হুম 50, 60, আমি একটু সার্চ করে দেখবো নাকি, 80,000 সামথিং। ওকে, হ্যাঁ এরকমই আসার কথা। আচ্ছা, 80,000 বা 80,000 এর মতো লাগে। 90,000। তো এইবার আরেকটা কোয়েশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হলো যে লিভিং কস্ট নিয়ে আমরা সবাই কনসার্ন থাকি, কারণ এটা অবশ্যই একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি আসার পরে যদি নিজের লিভিং কস্ট না ম্যানেজ করতে পারো, টাকাটা অনেক টাফ হয়ে যায়। এবার আসি ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে অনেকের খুবই একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাই আমার হলো যে আমি টাকা পয়সা দিয়ে গেলাম, এখানে পার্ট টাইম জব করে তুমি কি পরিমাণ ইনকাম করতে পারো বা করা যায়, তুমি এখন কোনো পার্ট টাইম জব করতেছো কিনা, এন্ড পার্ট টাইম জব করে কি লিভিং কস্ট ম্যানেজ করা পসিবল কিনা, অথবা অনেকের একটা কোয়েশ্চেন থাকে ভাই পার্ট টাইম করে কি আমি ইউনিভার্সিটি টিউশন ফি এবং লিভিং কস্ট দুইটাই ম্যানেজ করতে পারবো। এরকম অনেকের কোয়েশ্চেন থাকে, বাট যে কোনো একটা পারবে কিনা, এটা নিয়ে তুমি কি বলবা? তো আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তারা যেভাবে মানে অপরচুনিটি দিছে, যেমন হচ্ছে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার কাজ করার লিমিট হচ্ছে 90 ঘন্টা মাসে। সো আচ্ছা, এটা তোমার লিমিট করা আছে, এর বেশি পারবা না?
হ্যাঁ, আমি এর বেশি পারবো না, এর বেশি আমি লিগালি কাজ করতে পারবো না। বাট তুমি কাজ করতে পারবা, বাট ওটা ব্ল্যাকে, মানে তুমি এটা ক্যাশে করবা। আচ্ছা। মানে তুমি যে হুম, 90 হুম, হুম। ঘন্টার বেশি কাজ আর করছো, ওটা ক্যাশে তোমার করলে যে কোনো জিনিসটা হয়, কাগজ। এটা একটু বলে দিই। ক্যাশে করলে যে জিনিসটা হয়, ক্যাশে করলে তোমার কিন্তু তুমি এটা এক তো ব্ল্যাকে করতেছো, একটা অপরাধ করতেছো। আর একটা হলো ক্যাশে করলে কিন্তু ওয়েজেসটা একটু কম দেয়। মানে নর্মালি যদি হ্যাঁ, পার আওয়ারে 160 krona দেয়, তাহলে ক্যাশে করলে তোমার 100 টাকা দিবে, কিন্তু তোমার এখানে কিছু বলার নাই, হুম, যেহেতু এখানে এটা কোনো রেকর্ড নাই। রাইট? তো হ্যাঁ, তুমি কারো কাছে কারণ এখানে কমপ্লেনও ট্যাক্স করতে কাট পারবে না হচ্ছে যে না। আমার ওয়েজেস কম দিতেছে। হ্যাঁ, এখানে তুমি হ্যাঁ, কমপ্লেন কারণ করতে এটাতে পারবে। কোনো ট্যাক্স কাটছে ওকে। না। ও আচ্ছা, একটা ট্যাক্সের ব্যাপারটা বলি। ট্যাক্স হলো যে কত পার্সেন্ট, মানে ডেনমার্কের ট্যাক্স কত পার্সেন্ট হয়? ট্যাক্স হচ্ছে, এখানে সবার আগে আইসে আগে একটা জব নিতে হবে। জব নেওয়ার পরে হচ্ছে সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে ট্যাক্স কার্ড করতে হবে, এই ট্যাক্স কার্ড। হুম, হুম। এই ট্যাক্স কার্ড অনলাইনে করা যায়, খুবই সহজ প্রসেস, সো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। সো এই ট্যাক্স কার্ড করলে 38% পর্যন্ত ট্যাক্স কাটবে। আর এখানে একটা ডিপেন্ড করে কি বিষয় আছে যে স্যালারির উপরে কত পার্সেন্ট? এটা, হ্যাঁ, এটা স্যালারির উপর ডিপেন্ড করে, যে একটা অ্যামাউন্ট সেট করে রাখে ওরা, যে এই অ্যামাউন্ট পর্যন্ত ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট। মানে এই অ্যামাউন্ট পর্যন্ত ওকে, তোমার ওকে। মান্থলি যদি আসে, ওই অ্যামাউন্টের উপর কোনো ট্যাক্স কাটবে না। যদি ওই অ্যামাউন্টটা এর উপরে বেশি যায়, পাইলে তখন তাহলে এত পার্সেন্ট হবে, 30% কাটবে। তার উপরে গেলে হ্যাঁ, ট্যাক্সের পরিমাণটা বাড়বে। 38% ওকে। কাটবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি গ্রোস ইনকামের উপর ক্যালকুলেশন হয়, যে ইয়ারলি তুমি কত হুম। কামাইতেছো ওইটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যত আচ্ছা, বেশি আচ্ছা। তোমার ইয়ারলি ইনকাম, তত বেশি ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট। তত বেশি ট্যাক্স। হ্যাঁ। আর যেটা বলতেছিলাম যে পার্ট টাইমের বিষয়টা, যে সাপোজ একজন পার্ট টাইম জব পাইছে 90 ঘন্টার, এবং পার্ট টাইম জব করতেছে, এবং আমি আশা করি না, অবভিয়াসলি, মানে এটা প্র্যাকটিক্যালও দেখছি আমি, যে লিভিং কস্ট, তারপর হচ্ছে গিয়ে এই আরো যত যত কস্ট আছে, মনে করেন হাত খরচ, গ্রোসারি, লন্ড্রি, ব্লা ব্লা ব্লা, যাই হোক, পার্সোনাল যেই খরচ আছে সবকিছু উঠানো সম্ভব, একদম উঠানো সম্ভব, কোনো প্রবলেম নাই। কিন্তু সমস্যা হইতেছে যে টিউশন ফি, যে ব্যাপারটা, টিউশন ফি সে হয়তো দিতে পারবে না, বাট তার জন্য একটা স্কোপ আছে। আমাদের আমাদের হচ্ছে গিয়ে সামার ভেকেশন থাকে, রাইট? সব দেশে ইউরোপে হুম, সামার হুম। ভেকেশন আছে 3 মাসের। ওই সামার ভেকেশনে আমরা ফুল টাইম কাজ করার জন্য অ্যালাউড। ওই সময় কোনো টাইম লিমিট নেই। ওই ওকে, সময় আমি ওকে। 180 ঘন্টা করি, 200 ঘন্টা করি, 220 ঘন্টা করি, কোনো সমস্যা নেই। কিন্তু সামার ভেকেশনে সামার জব পাওয়াটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তুমি সামার জব পাও, সামার জব পাইলে তোমার 2-3 মাসে তাহলে তুমি হুম। আর্ন করবা যেই টাকাটা আর্ন করবা, ওইটা দিয়ে হয়তো তোমার টিউশন ফিজ এর 90-80% কাভার করা পসিবল। বাট স্টিল 10%-15% হয়তো তোমার ব্যাকআপ নেওয়া লাগতে পারে। আর যদি তুমি আগে থেকে তার সেভিংস মানে করতে থাকো শুনো, যে তার মানে টিউশন আমি ফিজ যদি দিব, তোমার তাহলে এটা কভার করা পসিবল। আমি যদি তাহলে তোমার কথার কনক্লুশনে আসি, যে ব্যাপারটা এরকম যে কারো আসলে ওইভাবে আসা উচিত না যে আমি টিউশন ফিটা ওইখানে গিয়ে ম্যানেজ করব। রাইট? তার ওই ব্যাকআপটা রাখা উচিত। তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে তো ভালো, বাট ম্যানেজ না করতে পারলে তুমি বেসিক্যালি পার্ট টাইম করে তোমার লিভিং কস্টটা চালাতে পারবা। বাট সামারের কথা তুমি যেটা বললা, যে সামার কিন্তু একটা কাইন্ড অফ স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কারণ সবারই একটা টার্গেট থাকে আমি সামারে ফুল টাইম জব করে আমি একটা ভালো অ্যামাউন্ট জমাবো। রাইট? সো ওই টাইমে জব পাওয়াটা একটা টাফ। এখন তুমি যদি পাও তাহলে তো ভালো, তুমি একটা ভালো অ্যামাউন্ট জমাতে পারবা, যেটা তুমি টিউশন ফিতে কাজে লাগাও বা অন্য কোনো কাজে লাগাও, লাগাতে পারবা। বাট তোমার কিন্তু মেইনলি ওই ব্যাকআপটা রাখা লাগবে যে আচ্ছা ফাইন, আমি টিউশন ফিটা বাংলাদেশ থেকে ম্যানেজ করব, বাট আমার লিভিং কস্টটা এখানে আমি চালাইতেছি। বাট যদি পসিবল হয় তাইলে আমি আমার টিউশন ফিটাও ম্যানেজ, মানে যতটুকু কভার করা যায় আমার এখান থেকে টাকা পয়সা জমায়, আমার যে পার্ট টাইম জব আছে সেখান থেকে, অথবা সামারে আমি যতটুকু জমাইলাম সেখান থেকে ম্যানেজ করবো। তো একদম যদি আপনারা টিউশন ফি ব্যাকআপ ছাড়া, আসলে আমার মনে হয় না যে চিন্তা করা উচিত যে আমার টিউশন ফি একদমই ব্যাকআপ নাই, আমি জাস্ট এক সেমিস্টার টাকা দিয়ে যাবো। তো এইভাবে আমার মনে হয় না যে এটা একটা বিশাল বড় একটা রিস্ক হয়ে যায় আর কি। পারবে না যে তা না, বাট এটা একটা বিশাল বড় একটা রিস্কের ব্যাপার যে সে এখানে সামারেও জব পাইলো না, ওইখান থেকে বাংলাদেশ থেকেও টাকা আনতে পারলো না, তখন একটা আসলে বিশাল বড় ঝামেলা পড়ে যেতে পারে কেউ যদি এভাবে আসে আর কি, আমার মতে। মানে তুমি যেটা বললে আর কি ওইখান থেকে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আর রিজিকের মালিক আল্লাহ ভাই, এখানে আমরা যতই হ্যাঁ, বলি যে একদম, হ্যাঁ একদম। আসা এখন উচিত, আল্লাহ চাইলে আসলে করে ভাই ফেলি, সবই সবই পসিবল, বুঝছো? সবই ওইটা পসিবল। ভাই আল্লাহ চাইলে সবই পসিবল, কোনো কিছুই। হুম, কারণ এমনও হ্যাঁ, এমনও লোক আছে ডেনমার্কে, যে আসার 1 মাস পরেই হচ্ছে হোয়াইট কলার জব পেয়ে গেছে 40,000 ক্রোনার। সো
নাথিং ইজ তার ইম্পসিবল। 40,000 কোনো জব পাইলে তোমার আর আমার কি জানার লাগে? মতে, নাথিং হ্যাঁ, আমার জানার মতে গত বছর সামারে অ্যাকচুয়ালি কিন্তু জব অনেক বাড়ে, মানে জব অপরচুনিটি বাড়ে, কারণ হুম। এখন হচ্ছে উইন্টারের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ওয়্যার হাউস বন্ধ, ম্যাক্সিমাম মানে ওয়ার্ক প্লেস বন্ধ, মানে অনেক কিছুই বন্ধ থাকে ইউজুয়ালি। সামারে তারপরে হচ্ছে কি আরেকটা সব কারণ আছে, খুলে থাকে। সামারে ইউরোপিয়ান যারা আছে, অ্যাকচুয়ালি ড্যানিশ যারা আছে বা এখানে সুইডি যারা আছে, সামারে তারা কাজ করতে চায় না, সামারে তারা হলো যে ভ্যাকেশনে হ্যাঁ, থাকে। তখন হলো যে ওই ভেকেশনে চলে জায়গায় যায়, ধরো হ্যাঁ। ইমিগ্রেন্ট যারা আছে বা স্টুডেন্ট যারা আছে, হুম, হুম। তখন তারা আরো আর কি তো ওই 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 জব গুলা পায় সামারে জব মানে সামারে জব পাওয়ার পসিবিলিটি অলমোস্ট 70 to 80%, একটুক আমার মনে হয়। কারণ সামারে সব জায়গা থেকেই মানে কল আসে যে হ্যাঁ ভাই আমরা হায়ার করতেছি, আমার লোক লাগবে, তখন হন্য হয়ে লোক খোঁজে আর কি। তবে এটা আবার ডিপেন্ড করে যে মানে প্রপোর্শনের উপরে, যে এখন যদি বেশি প্রপোর্শনের এশিয়ান মানুষ চলে আসে তখন তো দেওয়া একটু টাফ। এটা ডিপেন্ড করে। সো আলটিমেটলি কিন্তু ধরো তোমার ক্ষেত্রে বলো আমার ক্ষেত্রে বলো, আলটিমেটলি কিন্তু একটা রিস্ক তো তুমি নিতেছো। তুমি দেশের বাইরে যেতেছো, এখানে একটা ছোট রিস্ক অবভিয়াসলি, আসতেছে, তুমি এখানে সার্ভাইভ করতে পারবে কিনা। বাট মানে আমার মনে হয় যে এখন পর্যন্ত যারা আসছে মোটামুটি সবাই চেষ্টা করে সার্ভাইভ করার। আমরা জানি যে আমাদের কাছে মনে হয় অনেকে একটা কমেন্ট করে যে ভাই আপনারা তো সবাই গেছেন, আপনারা তো আর কেউ ব্যাক করতেছে না। বাট ব্যাক ব্যাক কিন্তু অনেকেই করতেছে, যেটা আমরা আসলে জানি না। কেউ সেটা বলতেছে না যে কারা ব্যাক করতেছে। মানে ফেলিওর হুম। সংখ্যাটাও কিন্তু খুব একটা কম না। আমরা শুধু সাকসেসের সংখ্যাটাই দেখি আর কি, যেটা চোখের সামনে আছে এটা দেখি। বাট ইটস ট্রু যে আপনাকে একটা রিস্ক নিতে হবে এবং আপনাকে ওই রকম মোটিভেটেড হইতে হবে যে আচ্ছা সমস্যা নাই, মানে যতই প্রেশার আসুক যত কিছু আসুক আমি ওই জিনিসটা ম্যানেজ করব। তো যেমন তুমি যদি বলো, তোমার শুরুর দিকে যদি কথা যদি বলো, তুমি কিন্তু আমি জানি না তুমি ফার্স্ট ইয়ার হয়েছো কিনা, যখন দেখতেছো যে তুমি পার্ট টাইম কোনো জব পাইতেছো না বা জবের অপরচুনিটিটা কম মনে হচ্ছে, এরকম অনেকে আছে আসার পরে অনেকে অ্যাপ্লাই করে জব পায় না, তো তখন জিনিসটা অনেক ফার্স্ট্রেটেড লাগে আর কি। তো এই তো অবশ্যই। আহ, আমরা মোটামুটি মনে হয় যে মোটামুটি কভার করে ফেলছি আমরা। তোমার জার্নি নিয়ে কথা বলছি, তোমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি, লিভিং কস্ট নিয়ে কথা বললাম, জব অপরচুনিটি নিয়ে কথা বললাম। এইবার আমরা তাহলে অনেকক্ষণ ধরে কথা বলছি, অলমোস্ট 1 ঘন্টার মতো আমরা কথা বলতেছি। কথা বলে আসলে অনেক কিছু বলা হবে। আমাদের এই পডকাস্টটা যেহেতু বেসিক একটা পডকাস্ট, এখানে আমরা চেষ্টা করব যে আহ, ওই কান্ট্রি নিয়ে একদম পুরো একটা বেসিক আইডিয়া দিতে, যে যদি কেউ ডেনমার্ক নিয়ে ইন্টারেস্টেড হয় এই ভিডিওটা দেখলে ডেনমার্ক নিয়ে আসলে আমার মনে হয় যে 80% কোয়েশ্চেন আনসার তারা পেয়ে যাবে, মানে একটা ওভারঅল ভিউ পেয়ে যাবে। আর তুমি যেহেতু একদম নতুন গেছো, একদম নতুন হিসেবে তোমার যে এক্সপিরিয়েন্স তুমি সেটাই শেয়ার করতেছো। তো আমার মনে হয় যে আমরা এবার কোয়েশ্চেন আনসারে চলে যাই। আমার মনে হয় যে ওইটা বেটার হবে, যে আমাদের কিছু আরো বেসিক কিছু কোয়েশ্চেন আছে, অলরেডি আমরা অনেক কিছু কভার হুম। করছি। আমি একটু আমার ইউটিউবের ট্যাবটা একটু ওপেন করি, কারণ আমি এখানে একটা পোস্ট দিয়ে রাখছিলাম যেখানে অনেকেই কমেন্ট করছেন, তো আমি একটু দেখি এইখানে। ওকে, প্রীতম ভাই নামের একজন কমেন্ট করছে যে কমফোর্টেবল লিভিং কস্ট ফর সিঙ্গেল এন্ড কাপল। আমরা কিন্তু অলরেডি লিভিং কস্ট নিয়ে কথা বলছি। সো সিঙ্গেল যদি 7,000 ক্রাউন হয়, তো কাপল হলে আই গেস 12,000 13,000 হইলে জিনিসটা কভার করা পসিবল, হুম। রাইট? সো ইয়া, আমরা অলরেডি ইয়া। লিভিং কস্ট নিয়ে কথাবার্তা বলছি। তো সিঙ্গেল যত হয়, কাপল হলে অবশ্যই একটু বেশি হবে। দেন আরেকজন কমেন্ট করছে যে ডেনমার্কে একজন আহ, শ্রাবণ চন্দ্র, তিনি কমেন্ট করছেন যে ডেনমার্কে একজন স্টুডেন্ট ব্যাচেলর করতে গেলে কত টাকা দরকার, এন্ড ওইখানে পার্ট টাইম জব করে ইউনিভার্সিটি ফি দেওয়া পসিবল কিনা। এটা আমরা অলরেডি আলোচনা করছি, যে পার্ট টাইম জব করে আসলে ইউনিভার্সিটি ফি দেওয়া পসিবল কিনা। ব্যাচেলর নিয়েও কিন্তু আমরা একদম শুরুতে কিন্তু কথা বলছি যে ব্যাচেলর করতে আসা উচিত কি উচিত না। আপনি যদি ওইরকম কনফিডেন্ট মনে করেন যে আপনি গিয়ে ম্যানেজ করতে পারবেন, আপনার মধ্যে ওই লেভেলের মেচুরিটি আছে, তাহলে অবশ্যই আপনার আসা উচিত। ব্যাচেলর আসাটা অবশ্যই ভালো যদি আপনার ওইরকম ব্যাকআপ থাকে and ওই রকম সবকিছু থাকে আর কি। দেন আরেকজন কমেন্ট করছেন ডেনমার্ক ভার্সেস সুইডেন, প্রস এন্ড কনস পিআর ইন ডেনমার্ক। তো সুইডেন নিয়ে কিন্তু ভাই আমি অলরেডি আমার ভিডিও গুলোতে অলরেডি বলি সুইডেনে আপনারা কি কি ফেসিলিটিস পাবেন, সুইডেনে অ্যাপ্লাই প্রসেস কি, সবকিছু নিয়ে। সো সেটা নিয়ে আমার ভিডিও গুলো দেখলে আপনারা সুইডেন নিয়ে অলরেডি আইডিয়া পাবেন। অ্যান্ড ডেনমার্ক ভার্সেস সুইডেনের কথা যদি বলি, ডেনমার্ক আর সুইডেন পাশাপাশি দেশ এবং তাদের ল কিন্তু অলমোস্ট সেম, ওদের এনভায়রনমেন্ট কালচারও সেম অলমোস্ট। কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স আছে। বাট এবার এখানে একটা নতুন কোয়েশ্চেন আসলে পিআর নিয়ে একজন কোয়েশ্চেন করছে। পিআর নিয়ে তুমি যদি একটু বলো যে ডেনমার্কে পিআর পাইতে হলে কত বছর থাকতে হয় এন্ড ক্রাইটেরিয়া গুলা কি? আসলে ডেনমার্কের পিয়ারটা না মানে
মানে এটা মানে আমি এমনও লোক দেখছি 4 বছরে পিয়ার পাইছে, এমনও লোক দেখছি 9 বছর 10 বছর পরে পিয়ার পাইছে। সো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে। তো প্রথম যে রিকোয়ারমেন্ট থাকে, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে মিনিমাম 5 বছরের মতো লিগালি থাকতে হবে। আই থিঙ্ক 4 থেকে 5 বছর লিগালি থাকতে হবে। দেন আপনাকে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ড্যানিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে হবে, ওটার সার্টিফিকেট নিতে হবে যে হ্যাঁ আমি এখন ড্যানিশ পারি, আমি সার্টিফাইড ড্যানিশ স্পিকার। ওখানে মনে তারপরে হয় একটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট লেভেল আছে, এই লেভেলের জানতে হবে, আই রাইট? থিঙ্ক B2, B2 খুব B1, সম্ভবত B1 or B2? ইন্টারমিডিয়েট আই থিঙ্ক। ওকে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েট B2 মনে হয়, খুব সম্ভবত, আমি জানি না, ওইটা ওয়েবসাইটে দেওয়া আছে সব রিকোয়ারমেন্ট। তো সব অনেকগুলো রিকোয়ারমেন্ট, সব তার মুখস্থ নাই আমার। তো আরেকটা রিকোয়ারমেন্ট আচ্ছা হচ্ছে আচ্ছা। গিয়ে আপনার আপনার জব থাকতে হবে, প্লাস আপনার হচ্ছে মান্থলি একটা ফিক্সড ইনকাম থাকতে হবে, যে আপনি মান্থলি এত টাকা ইনকাম করতেছেন। সো এটা ফিক্সড থাকতে হবে, এবং ওইটা হচ্ছে গিয়ে স্ক্যাট স্ক্যাট হচ্ছে গিয়ে ট্যাক্স এজেন্সি ডেনমার্কের। ওই ওদের কাছে একটা ডকুমেন্ট থাকতে হবে যে হ্যাঁ আপনি প্রতি বছর এত টাকা ইনকাম করতেছেন, আপনার ট্যাক্স এত কাটতেছে। সো ওইরকম একটা লায়াবল রেকর্ড থাকতে হবে তাদের কাছে। সো এতটুকু আমার জানা আছে যে এই হচ্ছে মানে দ্যাট রিকোয়ারমেন্ট। মিনস হলো ওয়ার্ক পারমিটে, মানে সহজ কথা হলো ওয়ার্ক পারমিটে তার হলো 5 বছর থাকা লাগবে, রাইট? না, আমার স্টুডেন্টটাও কাউন্ট হয়, আমি যে স্টুডেন্ট হিসেবে আছি এটাও ও কাউন্ট আচ্ছা। হচ্ছে। ওকে, সো মানে তোমার হলো মানে স্টুডেন্টটা কাউন্ট হচ্ছে লিগালি এই থাকতে হবে, ক্ষেত্রে। আমি বলবো যে আপনার লিগালি থাকতে হবে ভাই। স্টুডেন্ট থেকে এই ক্ষেত্রে আমি বলবো যে সুইডেন থেকে ডেনমার্ক বেটার, কারণ সুইডেনে আমার ক্ষেত্রে যেটা হবে, আমার যে স্টুডেন্টের 2 বছর আছে, এই 2 বছর কিন্তু কাউন্ট হবে না। আমার হলো আফটার স্টাডি, আমার হলো বেলুন উঠতেছে কেন, আই গেস ভি দেখাইছি এর জন্য। আমার হলো যে আফটার স্টাডি, ধরো মনে করো যে 5 বছর আমার লাগবে ওয়ার্ক পারমিটে থাকা লাগবে আফটার স্টাডি, যদি আমি সুইডেনে পিআর পাইতে চাই। তো এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। আমার মনে হয় ডেনমার্কের ক্ষেত্রে এই জিনিসটা একটা প্রস আমি বলবো, যেটা হলো যে তোমার স্টুডেন্ট থাকা অবস্থায় যে 2 বছর আছে ওইটা তোমাকে কাউন্ট করতেছে পিআর এর ক্ষেত্রে। ওকে, তো আমরা আরেকটা কমেন্টে চলে যাই। সেখানে হলো যে ওকে, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলি নাই, সেটা বলছে যে ব্যাচেলরে ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে কিনা, মানে এটা কি ম্যান্ডেটরি কিনা ডেনমার্কে ব্যাচেলরে আসতে গেলে। বাংলা বাংলাদেশে 1 ইয়ার এক্সট্রা পড়া লাগবে, তা কোন ইউনিভার্সিটিতে পড়া লাগবে সেটা কি লিমিটেড লাইক জার্মান? ও আচ্ছা, উনি মেবি কোয়েশ্চেন করতেছে যে অনেক ইউনিভার্সিটি আছে জার্মানিতে যারা হলো যে 13 বছরের স্টাডি চাই ব্যাচেলরের ক্ষেত্রে, ওই জিনিসটা নিয়ে মনে হয় কথা বলতেছে। আমার জানা মতে সুইডেন এবং ডেনমার্কে মনে হয় যে আমরা এইচএসসি পরেই মানুষজন অ্যাপ্লাই করতে পারে, রাইট? 13 বছরের স্টাডি মনে হয় লাগে না, হ্যাঁ, নাকি? রাইট, সো এইচএসসি না পরে এত আপনি কিছু অ্যাপ্লাই করতে লাগে না। পারবেন। আর হলো এটা যে সার্টিফিকেট। ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা যদি একটু বলতাম, ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগে তোমার ক্ষেত্রে? আসলে মাস্টার্স এর ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কত ছিল? তোমার কি আমি ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট দেখানো স্টেটমেন্ট তো লাগছে? দেই নেই, আমি দেই নেই ব্যাংক স্টেটমেন্ট। ও তাই নাকি? ব্যাংক স্টেটমেন্ট তো রিকোয়ারমেন্টই নেই, মানে দিতে ওকে, পারে, সো বাট এটা হচ্ছে রিকোয়ার্ড না। যদি রিকোয়ারমেন্ট না থাকে তাহলে তো দেওয়ার কোনো দরকারই নেই আমার মতে। যেমন সুইডেনের এটা সিঙ্গেলের ম্যান্ডেটরি, জন্য তোমাকে রিকোয়ার্ড ব্যাংক না, স্টেটমেন্ট দিতে হবে। বাট বাট যদি কাপল হয় তাহলে লাগবে। ওকে ওকে, এখানে সো যদি কাপল হয় তখন হলো যে ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে, সেটা দেখাতে হবে। আর যদি সিঙ্গেল হয় তখন হলো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। ওকে, ও রাইট। সো তারপরে আছে আম, আচ্ছা, আরেকজন কমেন্ট করছিলেন যে ভাইজান আফটার বিজনেস মাস্টার্স হাউ মেনি ইয়ার্স ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ বাই গড? ওকে, আমরা অলরেডি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলছি যে কত বছর লাগে। উনি আরেকটা জিনিস বলছেন, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে কথা বলছে, লাইক ইংলিশ ইজ ওকে কিনা। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে তুমি যদি কিছু বলো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কেমন, ধরো জব পাওয়ার ক্ষেত্রে বলো অথবা লিভিং এর ক্ষেত্রে বলো, ডেইলি লাইফে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তোমাকে কতটুকু এফেক্ট করতেছে? মানে শুধু ইংলিশ দিয়ে কি চলা পসিবল কি ডেনমার্কে? ইংলিশ দিয়ে চলা অবশ্যই, মানে চলাফেরা করা পসিবল, এটা কোনো ব্যাপার না। কারণ 80-90% ড্যানিশরা হচ্ছে ইংলিশ জানে, এবং আমাদের থেকে খুব ভালো হুম। ইংলিশ বলতে পারে, এবং মানে খুব ভালো ইংলিশে কমিউনিকেট করতে পারে। যদি মানে ওদের ইংলিশ শুনলে মনে হবে না তারা ড্যানিশ, তারা হচ্ছে নেটিভ আমেরিকান, এত সুন্দর ইংলিশে কথা বলে তারা। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কাজ করে হচ্ছে কি বিভিন্ন শহরে। সো আপনি যদি কোপেনহেগেনে যান, কোপেনহেগেনে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তেমন একটা থাকবে না, কারণ ওইখানে ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারন্যাশনাল মানুষরাই থাকে ম্যাক্সিমাম। ড্যানিশ মানুষরা একটু গ্রামগঞ্জের টাইপে থাকতে পছন্দ করে। সো তারা একজন নর্থ আচ্ছা আচ্ছা। ডেনমার্ক বা হচ্ছে সিড ডেনমার্কে থাকে আর কি। তো এটা হচ্ছে শহরের উপর ডিপেন্ড করে, যত বড় শহর যত বেশি ইন্টারন্যাশনাল তত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কম। সো আমি আছি কোল্ডিং, কোল্ডিং হচ্ছে খুবই ছোট একটা শহর, এবং এখানে অত একটা ডেভেলপমেন্ট নাই। সো এইখানে জব
মানে জব পাইতে একটু কষ্ট, কারণ হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকে, কারণ এখানে ম্যাক্সিমাম আচ্ছা মানুষজন আচ্ছা। ড্যানিশ প্রেফার করে আর কি। সো ইংলিশটাও তো একটা প্রায়োরিটি পায় না, ইভেন দো তারা লিখে রাখে যে হ্যাঁ ইংলিশ মানে ড্যানিশ অত একটা রিকোয়ারমেন্ট মানে ম্যান্ডেটরি না, বাট স্টিল তারা ড্যানিশে হায়ার করতে চায়। সো এটা ডিপেন্ড করে সিটি টু সিটি। সো এটা হচ্ছে একটা বড় বিষয় আর কি। ওকে, তো আমরা পরের কোয়েশনে চলে যাই। আসলে এখানে অনেকগুলো কমেন্ট আছে, so আমি সবার নাম মেনশন করতেছি না, আমি জাস্ট কোয়েশন গুলো করে যাচ্ছি। তো আশা করি আপনারা যারা দেখবেন তারা অবশ্যই আনসার গুলো পেয়ে যাবেন। আহ, আরেকজন কোয়েশন করেছেন যে জব মার্কেট সম্পর্কে জানতে চাই। জব মার্কেট সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করছি, পার্ট টাইম জবের কথা বলো বা মাত্রই তুমি জবের কথা বললা, এন্ড ফুল টাইম জবের কথাও যদি তুমি যদি একটু ডিসকাস করো। তার আগে পুরো কোয়েশনটা শেষ করি। যে অনেকেই বলে যে জব পাওয়া যায় না, সেক্ষেত্রে স্পাউস এবং বাচ্চা নিয়ে গেলে সমস্যা হবে কিনা, স্পাউসের যেমন যদি হাজবেন্ড ওয়াইফ অথবা ওয়াইফ হয় কি টাইপ জব আছে অথবা কি ধরনের স্কিল শিখে গেলে দ্রুত জব ম্যানেজ করা সম্ভব। এবং তিনি আরেকটা প্রশ্ন করছেন, রিসেন্টলি স্টুডেন্টদের পরিবহনের যে সুবিধাটা ছিল সেটা কি আছে কিনা নাকি, আমি জানি না। তিনি কি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে ইউথ কার্ড, স্টুডেন্টদের ইউথ কার্ড, ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো সুবিধা কি আছে, বা হ্যাঁ এটা কি ইউথ বন্ধ কার্ড, করে ইউথ দিয়েছে কিনা সেটা কার্ড। জানতে চাচ্ছেন। ওকে, ওটা কি কোনো ডিসকাউন্ট ছিল যেটা বন্ধ করে দিতে, বা নাকি সেটা হ্যাঁ, আছে? কার্ড হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে ধরেন আপনি কোপেনহেগেনে থাকেন, ঠিক আছে? তো কোপেনহেগেন থেকে আপনি যদি প্রতিদিন কোল্ডিং এ, মানে কোল্ডিং হচ্ছে আপনার ক্যাম্পাস, আপনি থাকেন কোপেনহেগেন, এবং আপনি হচ্ছে কোপেনহেগেন থেকে কোল্ডিং এ মাসে প্রায় 12 থেকে 13টা ট্রিপ মারতে হয়, হ্যাঁ, যাওয়া যাওয়া আসা। সো আপনি যদি হচ্ছে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল টিকিট কিনেন, হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে অনেক বেশি একটা অ্যামাউন্ট পড়ে যায়, প্রায় 4, 4.5 মতো। তো ইউথ হুম, কার্ডটা হচ্ছে গিয়ে, ইউথ কার্ড হচ্ছে আপনার ওই একটা মান্থলি কমিউটার কার্ড পাওয়া যায়, হ্যাঁ, ডিএসবি অ্যাপে। তো ওই কমিউটার কার্ডটা হচ্ছে গিয়ে আপনি ওই সেম দুইটা ডেস্টিনেশনের মধ্যে, মানে সেম হইতে হবে কোপেনহেগেন টু কোল্ডিং এ, আপনি এই দুইটা ডেস্টিনেশনের মধ্যে একটা কমিউটার কার্ড নিছেন। সো ওই কার্ড দিয়ে আপনি হচ্ছে যত খুশি আপনি আপ ডাউন করতে পারবেন, কোপেনহেগেন টু কোল্ডিং, কোল্ডিং টু কোপেনহেগেন। সো ওইটার প্রাইস হচ্ছে এখন 4,400 বা 500 সামথিং। সো ইউথ কার্ড ইউজ করলে ওইটা 50%, মানে 50% ডিসকাউন্ট। সো আপনি হচ্ছে ওই কার্ডটা 2,200 বা 400 মানে নিতে পারতেন। সো এখন হচ্ছে সিরি, যেটা হচ্ছে গিয়ে ডেনমার্কের ইমিগ্রেশন এজেন্সি, ওরা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি বলে দিছে যে ইউথ কার্ড হচ্ছে পাবলিক বেনিফিট, এবং যারা নাকি নন ইউরোপিয়ান স্টুডেন্ট তারা কোনো পাবলিক বেনিফিট নিতে পারবে না ড্যানিশ গভর্নমেন্ট থেকে। সো এই কারণে ইউথ কার্ডটা এখন নেওয়া পসিবল না, যদি কেউ নিয়ে থাকে। কারণ ওরা হচ্ছে যখন এটা দিয়ে দেয় তখন ওরা এটা চেক করে না যে এটা ইউরোপিয়ান নন ইউরোপিয়ান ল বা সামথিং, এত হুম, কিছু হুম, চেক হুম, করে হুম। না। তো এটা আপনার দায়িত্ব যে আপনি এনশিওর করেন নিজেকে যে আমি কোনো বেনিফিট নিচ্ছি কিনা। সো এটা একটা পাবলিক বেনিফিট, সো যার কারণে আমরা এটা নিতে পারতেছি না। তবে আমাদের বাংলাদেশের একটা কমিউনিটি আছে, বাংলাদেশ নিউ কামার্স কমিউনিটি ডেনমার্ক, তারা হচ্ছে গিয়ে একটা বড় ভাইয়ের সাহায্যে গিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশ এম্বাসিতে গিয়েছিল কথা বলতে ইউথ কার্ডটা নিয়ে, যে তারা হচ্ছে গিয়ে আপিল করবে যে এই সুবিধাটা আবার একটু চালু করে দেওয়ার জন্য। বাট আমার মনে হয় না তারা এটা চালু করবে, কারণ এতে তাদের রেভিনিউতে অনেক একটা হার্ম হচ্ছে। সো হুম, 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 হুম। বাকিটা আল্লাহর উপরে। তবে ইন এ সেন্স তুমি কিছু যদি বলো বলার। যে এটা যেহেতু শুধুমাত্র স্টুডেন্টের জন্য, সেটা ইউরোপিয়ান স্টুডেন্ট হোক আর অন্য দেশের স্টুডেন্ট হোক, আমার মতে স্টুডেন্টদের জন্য ওই ফেসিলিটিটা আসলে হ্যাঁ, নেওয়া উচিত। এটা এটা মানে সব এটা স্টুডেন্টই এটা সেটা তো আসলে ডিজার্ভ এটা করে। আগে, এটা হচ্ছে আপনার পাবলিক বেনিফিটই, বাট ওইটা আগে এত এক্সপ্লিসিটলি উল্লেখ ছিল না যেটা পাবলিক বেনিফিট। হ্যাঁ, সো এটা ছিল আচ্ছা আগে আচ্ছা। স্টুডেন্টদের জন্য, তো সবাই এটা ইউজ করতো। কিন্তু নন ইউরোপিয়ানদের জন্য হচ্ছে আলাদা করে রুল তারা এটা ক্রিয়েট করছে, তারা এটা আমাদের রেসিডেন্স পারমিটের যে লেটার ওইখানেও বলা নাই। সো এটা হচ্ছে এই বছর হচ্ছে তারা এক্সপ্লিসিটলি ওইখানে অ্যাড করে দিছে যে এটা পাবলিক বেনিফিট। আগে এটা লেখা ছিল না যে এটা আসলে পাবলিক বেনিফিট, বাট এটা আসলে পাবলিক বেনিফিট। সো ওইখানে লুপ হোলটা ছিল আর কি। সো ওকে, ওই লুপ হোলটা তারা বুঝতে বাংলাদেশিরা পারছি। মানে এশিয়ানরা এখন এতদিন ইউজ করতো। তো ওইটা যখন তারা বুঝতে পারছে যে হ্যাঁ আচ্ছা, ওরা তো এখন এই ধান্দা শুরু করছে, এখন এটা বন্ধ করে দিব, পরে বন্ধ করে দিছে আর কি। আচ্ছা, আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। আরেকজন কোশ্চেন করছেন যে যেটা নিয়ে আসলে কথা বলি নাই আমরা, সেটা হলো আন্ডার গ্রেড প্রোগ্রামের জন্য কিভাবে স্কলারশিপ পাওয়া যায় এবং আন্ডার গ্রেড স্কলারশিপের পসিবিলিটিস কেমন, স্কলারশিপের রিকোয়ারমেন্টস কি,
বা সেটা নিয়ে তুমি মাস্টার্স নিয়ে বলতে পারো যে আসলে স্কলারশিপের অপরচুনিটিটা কতটুকু আছে ডেনমার্কে, বা কি টাইপের স্কলারশিপ আছে তোমার যদি জানা থাকে। ডেনমার্কে প্রথমত ভাই স্কলারশিপ একবারেই নাই, ঠিক আছে, ওই আশা বাদ দিয়ে দেন। তবে ডেনমার্কের কিছু কিছু ইউনিভার্সিটির কিছু কিছু কোর্সে স্কলারশিপ দিয়ে থাকে, এবং ওইগুলার রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। খুবই ওইগুলার লিমিটেড কি কি তাও। রিকোয়ারমেন্ট, হ্যাঁ খুবই লিমিটেড স্কলারশিপ, ওইগুলার হচ্ছে কি রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, এবং বিভিন্ন কোর্সের রিকোয়ারমেন্ট থাকে। তো ওই রিকোয়ারমেন্ট সম্পর্কে আমার আসলেই আইডিয়া নাই, কারণ আপনার হচ্ছে কি আগে দেখতে হবে কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সে স্কলারশিপ তারা অ্যাকচুয়ালি দিতেছে, কারণ এতটাই নগণ্যতম দিতেছে, মানে ওইটা সবারও ওইভাবে জানা নাই। সো যে জানে সে ওইখানে ওই কি কোনো সাবজেক্টে ডেনমার্ক তোমার ইউনিভার্সিটি ছাড়া কি কোনো ডেনমার্ক ডেনমার্ক গভর্নমেন্টের কোনো স্কলারশিপ আছে যেটা দিয়ে তারা ফুল ফান্ডে আসতে পারবে, নাকি সেখানে শুধুমাত্র ইউনিভার্সিটি স্কলারশিপই আছে? আমি আমার জানা মতে শুধু ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে গিয়ে ওই ড্যানিশ গভর্নমেন্ট ওইভাবে কোনো স্কলারশিপ দেয় না, দিলেও হচ্ছে গিয়ে দেয়ই তাহলে না, আমার মনে হয় কারণ যে এটা বেটার হয় কেউ যদি স্পেসিফিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে যায় অথবা স্কলারশিপ নিয়ে সার্চ করে, তাহলে তারা এক্সাক্ট ডিটেলসটা পাবে, মানে স্কলারশিপ কিভাবে এক্সিকিউটিভ অ্যাপ্লাই আমি করতে হয় আমি বা কি অনেক কি সার্চ রিকোয়ারমেন্ট আছে। করছিলাম, কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করছিলাম স্কলারশিপ নিয়ে, একবার কোনো স্কলারশিপ অ্যাভেলেবেল না অ্যাকচুয়ালি ওইভাবে। বাট ওইভাবে কোনো ইনফরমেশন পাও নাই। ওকে, তো বেটার Scholarship আপনাদেরকে জন্য সাজেশন থাকবে যে আপনারা সার্চ করেন। মানে ড্যানিশ গভর্নমেন্টের স্কলারশিপ না থাকলে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক ধরনের স্কলারশিপ হয়তো বা আছে, সেগুলো আপনারা হয়তো বা পেতে পারেন আর কি। তো এই ব্যাপারে যেহেতু আমাদের এই আইডিয়া নেই, এই যে একটা আছে রাফিরও আইডিয়া নেই, ইরাসমান্ডাস। তো বেটার আপনার স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, এটা তো মোটামুটি সব দেশেই আসলে আছে। হ্যাঁ, এটা একটা ভালো একটা হ্যাঁ, অপরচুনিটি ইরাসমান্ডাস অ্যাপ্লাই স্কলারশিপের করতে জন্য। পারে। ওকে, ইরাসমান্ডাসটা তো আসার আরেকজন আছে। একটা স্পেসিফিক, হ্যাঁ ইরাসমাটাস আমার মনে হয় যে সব দেশেই আছে, ইউরোপের সবগুলো কান্ট্রিতে, হ্যাঁ ইউরোপ কি বাইরেও পাওয়া যায়। তো ওকে, তো হুম। আমরা এরপর আরেকটা কোশ্চেনে চলে যাই, সেটা হলো একজন ডিরেক্টলি একটা ইউনিভার্সিটি নিয়ে কোশ্চেন করছেন যে আল ব্রক ইউনিভার্সিটি নিয়ে জানতে চাই পড়াশোনার পরিবেশ থাকা, জব কেরিয়ার অপরচুনিটিস। আমার মনে হয় যে এই কোশ্চেনটার আনসার আসলে স্পেসিফিক ভাবে দেওয়া পসিবল না, কারণ রাফি একটা অন্য ইউনিভার্সিটি হুম, আছে বা অন্য একটা জায়গার, এবং যে ইউনিভার্সিটির কথা হুম, বললেন সেটা হয়তো বা অন্য একটা জায়গার। সো ইটস বেটার আপনি যদি ধরেন, রাফি যেটা বললো যে বাংলাদেশের কমিউনিটি আছে, ডেনমার্কের হুম, ফেসবুকে গ্রুপ আছে বা বিভিন্ন কমিউনিটি আছে, সেখানে আপনি ওই ইউনিভার্সিটি নিয়ে পোস্ট করতে পারেন। ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা হয়তো এটা নিয়ে বেটার বলতে পারবে, ওইখানে পড়াশোনার পরিবেশ কেমন, জব কেমন, ফেসিলিটিস কেমন। আপনি যেটা করতে পারেন, যেটা নিয়ে আমরা ডিসকাশন করছি, যে আপনি ওই ইউনিভার্সিটি দিয়ে সার্চ করতে পারেন যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন আছে, কোন শহরে ইউনিভার্সিটি অবস্থিত, এর আশেপাশের এনভায়রনমেন্ট কেমন, সেটা নিয়ে কিন্তু আপনারা গুগল করলে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। বাট অ্যাকচুয়াল ইনফরমেশন জন্য আমার মনে হয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করা উচিত। অথবা আপনি কিন্তু ডাইরেক্ট ইউনিভার্সিটিকে মেইলও করতে পারেন যে আপনাদের ইউনিভার্সিটি সম্পর্কে আমি আরো জানতে চাই, এই ইনফরমেশন আমার লাগবে, তারা কিন্তু এটা রেসপন্স করবে। ওকে, তারপর একটা কোয়েশ্চেন আছে যে স্পাউস সহ আন্ডার গ্রেড প্রোগ্রামের জন্য যাওয়া যাবে কিনা, তাহলে রিকোয়ারমেন্ট কি কি, ডিটেলস বলবেন প্লিজ। আন্ডার গ্রেডে কি স্পাউস সহ যাওয়া যায় ডেনমার্কে? হ্যাঁ যাওয়া যায়। রিকোয়ারমেন্ট আমার মনে হয় রিকোয়ারমেন্ট তো সেম, মানে কারণ যেহেতু স্পাউস হুম, ভিসার, স্পাউস যিনি, তার তো আসলে আলাদা কোনো রিকোয়ারমেন্ট দরকার নাই। যে মেইন অ্যাপ্লিকেন্ট, হুম, একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য যেসব রিকোয়ারমেন্ট লাগে, মেইন অ্যাপ্লিকেন্টের আমার মনে হয় যে সেসব রিকোয়ারমেন্টই ফুলফিল করা লাগবে আর কি। হুম, আইএলটিএস স্কোর বলো, ব্যাচেলরের স্কোর বলো, সবকিছু মিলায়। ওকে, সো হুম। মেইন কোয়েশ্চেন যেটা ছিল সেটা হলো যে স্পাউস নিয়ে আন্ডারগ্রেডে যাওয়া যায় কিনা। অবশ্যই যাওয়া যায়। আহ আরেকজন একটা কোয়েশ্চেন করেছেন যে ব্যাচেলরে পড়তে গেলে 1 ইয়ার টিউশন ফি সহ বাকি কোর্স সব মিলায় কত টাকা লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি, নেলস ব্রোক কলেজ অর সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি, কোনটা বেটার হবে, এন্ড এইচএসসি 21 এখনো পসিবল কিনা। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেন গুলো করছে সেখানে কিন্তু দুইটা জিনিস আসে। উনি দুইটা কলেজের কথা, একটা ইউনিভার্সিটির কথা জানতে চাইছেন যে কোনটা ভালো। এটা নিয়ে আবারও বলবো, আপনি নিজে রিসার্চ করেন, নিজে সার্চ করে দেখেন কোনটার র্যাঙ্কিং কেমন, আপনার জন্য কোনটা প্রিফারেবল হয়। দেখা যাবে যে আপনি যে সাবজেক্টে পড়তে চান ওই সাবজেক্টটা আরেকটা কলেজে বা ইউনিভার্সিটিতে নাই, তো আপনার উচিত যে সাবজেক্টটা আপনি পড়তে চান সেটাতে যাওয়া, যেটা অফার করতেছে, এন্ড র্যাঙ্কিং অবশ্যই আপনি দেখবেন। এখানে যে নতুন কোয়েশ্চেনটা সেটা হলো যে আপনার 2021-এ আপনি এইচএসসি দিয়েছেন, সো ডেনমার্কে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে কিনা, এটা নিয়ে তোমার কোনো আইডিয়া আছে কিনা রাফি? যে কারো যদি 2-3 বছর স্টাডি স্টাডি গ্যাপ থাকে সে গ্যাপ কি ব্যাচেলর অ্যাকসেপ্ট যাইতে করে। অথবা। স্টাডি গ্যাপ বাট অ্যাকসেপ্ট আমার করে, মনে হয় যে বাট আপনাকে ভ্যালুয়েবল রিজন দেখাইতে হ্যাঁ হয় যে তুমি এর রিজন মধ্যে কি করছো। দেখাইতে হবে। অবশ্যই স্টাডি গ্যাপ থাকলে যেটা হয় যে আপনাকে ভিসা ইন্টারভিউ অবশ্যই জিজ্ঞেস করবে যে তুমি এর মধ্যে কি করছো, তো এরকম একটা লজিক দাঁড় করাইতে হবে যে আমি জব করছি বা কিছু একটা করছি। তো আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো যে আমার কোয়েশ্চেন যে তোমার কি কোনো ভিসা ইন্টারভিউ লাগছে ডেনমার্কের জন্য? না।
ওকে, না, তুমি ডাইরেক্টলি দেইনি। পাইছো। নরমালি তো ভিসা ইন্টারভিউ কি হয় ডেনমার্কের জন্য, না, নাকি নর্মালি বেশিরভাগ হয় না, জন্য? বাট এটা হচ্ছে গিয়ে কিছু কিছু অ্যাপ্লিকেন্টস দেরকে ডাকে আর কি ইন্টারভিউর জন্য। এক্সেপশন আছে, সবাইকে যাদেরটা সবাই তারা মনে হয় যে তাদের কোশ্চেন থাকে তাদেরটাই আসলে ডাকে আর কি। ওকে, তাদেরকে ডাকে আর কি। লাস্ট আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো স্পাউস সহ বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য কোন ইউনি বেস্ট হবে? সো এটার আনসার আবারও সেম। কোন ইউনিভার্সিটি বেস্ট হবে এটা আসলে স্পেসিফিকলি বলা পসিবল না, আপনি নিজেকে আসলে সার্চ করে দেখতে হবে। আপনারা জাস্ট ভাই গুগল করেন টপ ইউনিভার্সিটিস অফ ডেনমার্ক, সেখানে কিন্তু আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো পেয়ে যাবেন। এন্ড সেখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন কোন ইউনিভার্সিটি কোন জায়গায় অবস্থিত, সেখান থেকে কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করতে হবে। অথবা রাফি যেটা বললো যে ডেনমার্কের স্টুডেন্টদের একটা কমিউনিটি আছে অথবা বাঙালি কমিউনিটি আছে, সেখানে আপনারা পোস্ট করতে পারেন যে ওই ইউনিভার্সিটির যে শহরে আছে সেই শহরে আপনাদের কি কি ফেসিলিটি পাবেন সেই শহরে, এবং তার আহ, কি বলবো যে ওখানের অবস্থাটা কি, বর্তমান সিচুয়েশন কি, সবকিছু। অলরাইট রাফি, সো আমার মনে হয় আমরা মনে হয় যে সবগুলো কোয়েশনই আমরা কভার করে ফেলছি, এন্ড আমাদের পুরো পডকাস্ট জুড়ে কিন্তু আমরা ডেনমার্কের যেসব জেনারেল ইনফরমেশন আছে সবকিছু নিয়ে কথাবার্তা বলছি। এন্ড আমার মনে হয় যে অনেকক্ষণ হয়ে গেছে, তোমার অনেক সময় নিয়ে নিছি আসলে। রাফিকে আসলে হঠাৎ করেই বলা যে রাফি আমার পডকাস্টে জয়েন করেন, রাফি চলে আসছে কোনো রকম প্রিপারেশন ছাড়া। রাফি নিজের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করলো, এন্ড থ্যাংক ইউ এগেইন রাফি, তুমি জয়েন করছো। এন্ড আজকে ওয়েলকাম, উইকেন্ড থেকে মনে ওয়েলকাম। হয় এই জিনিসটা পসিবল হয়েছে। তো অবশ্যই আমি weekend চেষ্টা ছাড়া করবো তো possible আজকের না ভাই। পডকাস্টের পরে যদি আরো অনেকে অনেক কিছু জানতে চায়, আপনারা যদি আরো ডেনমার্ক সম্পর্কে জানতে চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড আপনারা চাইলে রাফির কাছেও রিচ করতে পারেন। রাফির ফেসবুক আইডির লিঙ্ক আমি দিয়ে দিব আমার ইউটিউবের কমেন্টে। সো তার কাছ থেকেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা জানতে পারেন। এন্ড রাফি, থ্যাংক ইউ এগেইন। আর পরবর্তী যদি আরো দরকার হয় ডেনমার্ক নিয়ে কোনো Welcome. পডকাস্ট করে, আমি তোমাকে আবারও জানাবো, ইনভাইট করব। আমি চেষ্টা করবো যে অবশ্যই, ডেনমার্কে আরো অবশ্যই। অন্য কোনো স্টুডেন্ট যারা আছে, তুমি যেহেতু 6 মাস হয়েছে আসছো, অন্য কারো এক্সপিরিয়েন্স যদি নেওয়া যায় সেটাও নেওয়ার। এন্ড এটা আমাদের একটা যেটা ফার্স্ট এপিসোড আমার পডকাস্টের গেল। সো আমি চেষ্টা করবো পরবর্তীতে আরো পডকাস্ট করার। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আর কোন কোন দেশের সম্পর্কে জানতে চান সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো যে ইউরোপের মোটামুটি সবগুলো দেশ কভার করতে, যেগুলোতে আমাদের বাঙালি স্টুডেন্টরা আছে, আমার পরিচিত ভাই ব্রাদার্স বলো, ফ্রেন্ড বলো আছে। সো তাদেরকে ইনভাইট করার পডকাস্টে। আমার মনে হয় যে একটা পডকাস্টে আসলে এই পডকাস্টটা দেখার পর ডেনমার্ক নিয়ে একটা মানুষ, মানে যিনি হলো যে একজন স্টুডেন্ট আর যার হলো ইন্টারেস্ট আছে, সে একটা ভালো আইডিয়া পাবে ডেনমার্ক নিয়ে, এবং ওভারঅল একটা আইডিয়া পাবে যেটা আসলে মনে হয় না কোথাও একবারে পাবে। সো থ্যাংক ইউ সো মাচ, এন্ড আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পডকাস্টটি দেখার জন্য। এন্ড অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো পডকাস্টটি, এবং পরবর্তীতে আপনারা কোন কান্ট্রি নিয়ে চান আপনারা আমরা পডকাস্টে করি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। বিদায় রাফি, বাই বাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, বাই।